নমস্কার বন্ধুরা, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি। আমাদের সমিতি, আমাদের প্রিয় সমিতি বিটিইএ বা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং প্রধান শিক্ষক যারা আছেন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তাদের সবাইকে বর্ষাকালীন বা বৃষ্টিমুখর দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এর আগেও বলেছিলাম যে হয়তো আর ফেসবুক লাইভের দরকার হবে না, যা মোটামুটি বলা হয়েছে ইতিমধ্যে আর কি। কিন্তু আপনারা জানেন যে এই উৎসশ্রী পোর্টাল খোলার পরে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে, বিভিন্ন ধরনের কোয়ারি আসছে শিক্ষকদের কাছ থেকে, এবং শিক্ষা দপ্তরও নতুন নতুন সব ফিচার ওই পোর্টালের মধ্যে যোগ করছে এবং টাইম টু টাইম তারা চেঞ্জও করছে নিয়মগুলোর মধ্যে আর কি। তো স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে আজকের ফেসবুক আপডেটটাও কিন্তু শেষ নয় মনে হচ্ছে যতটুকু, আবারও হয়তো আগামী সপ্তাহে একটা করতে হতে পারে, সেটা আগাম আপনাদের জানিয়ে রাখলাম। বিষয়টা হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন এবং নতুন ঘোষণা কিছু যেটা আমরা আজকে করব, যে নতুন কিছু বিষয় আসতে চলেছে আর কি, সেটা শিক্ষক সমাজের ক্ষেত্রে নিশ্চয়ই সুখকর হবে বা আনন্দের খবর হবে। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব প্রথমেই, সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষকদের অনেকে প্রশ্ন করেছেন। প্রাথমিক শিক্ষকদের ব্যাপারটাই আমি বলি যে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে যে রুলটা সেকেন্ডারি টিচারের ক্ষেত্রে হয়েছে আর কি, প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু হুবহু প্রায় এক, শুধুমাত্র একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই যে যেটা সার্কেলের মধ্যে যেটা করা যাবে না আর কি, তাই না? অনেকে প্রশ্ন করেছেন যে যারা স্পেশাল ক্যাটাগরিতে দরখাস্ত করছেন তারা এখনও পর্যন্ত সার্কেলের মধ্যে, নিজের সার্কেলের মধ্যে যেতে পারবে না, এরকম একটা দেখাচ্ছে। এক্ষেত্রে আমি বলে নিই যে পোর্টালের পরিবর্তন কিন্তু এখনও চলছে, পোর্টাল কারেকশান কিন্তু এখনও চলছে এবং চলবে আগামী মঙ্গলবার বুধবার পর্যন্ত চলবে পোর্টাল কারেকশান। তো স্বাভাবিকভাবে, এবং তার পরবর্তীকালেও যদি কোনো সমস্যা আসে তখনও কিন্তু কারেকশান চলবে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যে এটা আবার কেউ কেউ বলছেন যে স্কোরটা ঠিকমতো দেখাচ্ছে না, আমার যত স্কোর হওয়ার কথা ততটা হচ্ছে না, সেটা পোর্টালের কারণেই হচ্ছে না। আগামী দিনে এগুলো সংশোধন হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। প্রথমে আমি বলবো যে প্রাথমিক শিক্ষকদের যারা প্রশ্ন করেছিলেন যে ওই ওদের যেটা ইলেকশনের আগে যেগুলো ডিস্ট্রিক্ট ট্রান্সফার হয়েছিল, কিছু কিছু জেলা যেগুলো আটকে ছিল আর কি, তাই না? তাদের ব্যাপারটা কি হলো, তাদের এটাই প্রশ্ন ছিল। আমি যেটা বলবো যে গত শুক্রবার যেটা আমরা কমিশনারের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, সেখানে আমরা তাদের কথাটাও বলেছি যে এই যে ট্রান্সফারটা আটকে থাকলো, তাদের ব্যাপারটা একটা সুরাহা করা উচিত। এই যে জেনারেল ট্রান্সফারটা কমপ্লিট শুরু কি প্রথম রেকমেন্ডেশন যাওয়ার আগে ওনারা যেটা বললেন যে আমাদের কিন্তু ছেড়ে দিতে কোনো অসুবিধা নেই, কারণ টোটালটা এখনও পর্যন্ত তো বিকাশ ভবন কাজটা করছে, এসএসসির হাতে চলে যাওয়ার সেকেন্ডারিটা চলে যাবে, আর যেটা প্রাইমারিটা সেটা তো আপনারা জানেন যে ডিপিএসসি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এগুলো তাদের হাতেই থাকবে বিষয়টা, এবং ওভারঅল একটা মনিটরিংটা বিকাশ ভবন থেকে হবে। তো স্বাভাবিকভাবে বিকাশ ভবন ইচ্ছে করলে করে দিতে পারে, কিন্তু ওপরতলার নির্দেশ থাকতে হবে। যাই হোক, এইটুকু আমাদেরকে বলেছে। আর আরও কিছু কিছু শিক্ষক যারা বলেছিলেন যে আমরা যারা ট্রান্সফার পেয়েছি তাদের এখনও অনেকের রিলিজ অর্ডার হয়নি বা জয়েনিং হয়নি, দু একটা জেলা হয়তো বাকি আছে, কেউ কেউ বলেছিলেন আমাকে। আমি তাদের কথা বলি, আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদে বলেছি, অনুরোধ করেছি আমরা যে যাতে করে তাদের রিলিজ জয়েনিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই ব্যবস্থাটা করতে করেন তারা। কোনো একটা নোটিফিকেশান দিয়ে প্রাইমারি বোর্ড থেকে যদি বলে দেওয়া হয় সব ডিপিএসসিগুলোকে, সেটা তারা করতে পারে। বাই প্রসঙ্গে আর একটা কথা বলে নিই, আমরা যেটা বলছি যে স্পেশাল ট্রান্সফারের অর্ডার পেয়েছিলেন ইলেকশনের আগে, এখনও জয়েন করতে পারেননি এরকম কেউ যদি থেকে থাকেন, বা মিউচুয়াল ট্রান্সফার নিয়েছেন, তাদের জয়েনিংয়ের কিছু সমস্যা হচ্ছিল শারীরিক কারণে বা এই লকডাউনের কারণে, তারাও যদি থেকে থাকেন, তারা কিন্তু ওই আগেকার যে অর্ডারটা এবং মধ্যশিক্ষা পর্ষদের 5 তারিখের যে অর্ডারটা, সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু এখনও রিলিজ জয়েন করতে পারেন, এটা নিয়ে কিন্তু কোনো অসুবিধে নেই। তো স্বাভাবিকভাবে আর ওই স্পেশাল ট্রান্সফারে যদি খুব দেরি হয়ে যায়, ধরুন কাউকে ডিসেম্বরে অর্ডার দিয়েছে বা জানুয়ারিতে অর্ডার দিয়েছে, তিনি এখনও জয়েন করেনি, তাহলে তাদেরকে আমি সাজেস্ট করব, আমরা কথাবার্তাও বলেছি, তারা বোর্ডে চলে যান, মধ্যশিক্ষা পর্ষদ নিবেদিতা ভবনে, তাদেরকে একটা এক্সটেনশনের দরখাস্ত করতে হবে।
ওই এক্সটেনশনটা ওরা বোর্ড থেকে করে দিলে তারা রিলি জয়েন হতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমি আসি প্রাথমিক শিক্ষকদের যে ওই মিউচুয়াল ট্রান্সফার যেটা বলছি, আপনারা যে বারবার করে আমরা গত নভেম্বর মাস থেকে একাধিক ডেপুটেশনে আমরা যেটা বলেছি যে মিউচুয়াল ট্রান্সফার এমন একটা ট্রান্সফার যেটা শিক্ষা প্রতিষ্ঠান বা ছাত্রছাত্রী স্কুল কারোর কিছু ক্ষতি হয় না, শিক্ষকদেরও কোনো ক্ষতি হয় না, তাই না? তাহলে এটাকে যত বেশি করে উৎসাহিত করা হয় সেটার ব্যাপারে বিকাশ ভবনকে আমরা অনুরোধ করেছিলাম। একটা ভালো খবর আপনাদের দিই যে এই যে একাধিকবার যে মিউচুয়াল ট্রান্সফার যেটা আর কি যে দাবিটা আমরা করেছিলাম, গত শুক্রবারও গিয়ে কিন্তু আমরা কমিশনের সঙ্গে ডিটেলস সেটা নিয়ে কথা বলেছিলাম। তো মোটামুটি একটা যে আভাস পাওয়া যাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ট্রান্সফার যেটা সেই মিউচুয়াল ট্রান্সফারটা কিন্তু চালু হতে পারে। এবার এইটা একটা বড় প্রশ্ন অনেকেই করেছেন যে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার যদি চালু হয় তাহলে ওই লকিং পিরিয়ডটা কীরকম থাকবে। প্রথম কথা আমি বলি যে ওই মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে তো আপনারা জানেন যে 5 বছরের পিরিয়ডটা তুলে দিয়েছে, এটা আমাদের অনুরোধেই করেছে। আমরা এর আগে 26শে জুলাই যে ডেপুটেশন দিয়েছিলাম সেদিন বলেছিলাম যে মিউচুয়াল ট্রান্সফার ইলেকশনের আগে একটা নিয়মে হলো, আবার ইলেকশনের পরে পরই আবার একটা আলাদা নিয়মে হচ্ছে। এটা আমার মনে হচ্ছে যে এটা আইনি জটিলতা হবে। আমরা এটা বিকাশ ভবনকে বোঝাতে পেরেছিলাম এবং তারা কিন্তু আমাদের কথা, আমাদের সাজেশনটা শুনে আমাদের প্রস্তাবটাকে গ্রহণ করেছিল এবং তারা মোটামুটি সেটা চালু করে দিয়েছে যে 5 বছরের পিরিয়ডটা তো থাকবেই না, 2 বছরও লাগবে না বোধহয়। আমি যতটুকু শুনেছি যে ওনারা বলছিলেন যে মোটামুটি অ্যাপ্রুভড স্টাফ হলেই তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারে। প্রাইমারি ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, আমি যতটুকু জানি যে প্রাইমারিরও মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। আমি যে মেন কথাগুলো যেটা বলছি, যেটাতে আসার দরকার আছে আমাদের মনে হয়, যে অনেক শিক্ষক শিক্ষিকা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো আগে দিতে হবে। আমি সেটা নোট ডাউন করে রেখেছি, একটা একটা ধরে ধরে উত্তর দিচ্ছি। প্রথমেই আমি আসি যে প্রথমেই যেটা বলছিলেন যে স্পেশাল ট্রান্সফারের, যেটা গত সপ্তাহে আমরা বলেছিলাম ফেসবুক লাইভে, যে আপনারা জানেন যে ওই যাদের ভ্যাকেন্সি প্রবলেম ছিল সে ভ্যাকেন্সি প্রবলেমের ম্যাক্সিমামটাই মিটে গেছে। আর কিছু সামান্য কিছু যেটা আছে সেটা হয়তো আগামী সোমবার বা মঙ্গলবার বেরোতে পারে, আমরা যতটুকু শুনেছি। মানে আগামী সপ্তাহের মাঝামাঝি ভ্যাকেন্সি প্রবলেম সংক্রান্ত যে সমস্যাটা মিটে যাবে। ওই জায়গাটাতে প্রশ্ন আরেকটা ছিল যে যারা স্পেশাল ট্রান্সফার অর্ডার পেয়ে আছেন এখনও ভ্যাকেন্সি পাননি, তাদের সমস্যাটা কীভাবে সমাধান হবে। আপনারা তো গিয়েছিলেন আমার সঙ্গে গত সপ্তাহে গিয়েছিলেন আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে তো একজন আধিকারিক এসে বললেন যে বিষয়টা, সেটা অনেকেই জানেন, যে তারা বলেছিলেন যে এরপরে আমরা আর কিছু কাজ করব না, সব এসএসসির হাতে পাঠিয়ে দেবো। তো স্বাভাবিকভাবে সেই সিদ্ধান্তটা ওনারা সেইটা ভাবনার কথা জানিয়েছেন, কিন্তু সিদ্ধান্ত কী হয়েছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তো স্বাভাবিকভাবে যেটা দরকার সেটা হচ্ছে যে আর কয়েকটা দিন অপেক্ষা করা দরকার। আগামী সপ্তাহের মাঝামাঝি এটা ক্লিয়ার হয়ে যাব আমরা, কারণ ওরা বলেছিল যে আগামী সপ্তাহে ওরা ব্যাপারটা ক্লিয়ার করবে। মানে যদি এসএসসির হাতে পাঠিয়ে দেয় সব বিষয়গুলো, তাহলে এসএসসির হাতে পাঠিয়ে দেবে, আর না হলে আমাদেরকে বিকাশ ভবনে যেতে হবে, বিকাশ ভবন থেকে সমাধান করতে হবে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে কিন্তু একটা সামান্য ধোঁয়াশা থাকলেও মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো স্পেশাল ট্রান্সফার নিয়ে তো এটা একটা হলো আর কি। আর বাকি এই স্পেশাল ট্রান্সফার বা যে বহু পুরনো দরখাস্ত যারা করে রেখেছিল তাদের ব্যাপারটাও অনেকে প্রশ্ন করেছিল, আমি কিন্তু বারবার করে উত্তর দিয়েছি যে পরিষ্কার শুনে রাখুন যে আগে যেগুলো দরখাস্ত জমা পড়েছিল বা এই যে লাইন দিয়ে যে দরখাস্ত জমা পড়েছে সেগুলো ওরা কিছু করবে না বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে আর নতুন করে কিছু আলোচনা করার দরকার নেই। আর এই যে ট্রান্সফার অর্ডার বেরোচ্ছে ইলেকশনের পরে বলে যারা আপনাদেরকে বলেছিলেন তাদেরকে জিজ্ঞেস করুন যে এখনও পর্যন্ত বেরোলো না কেন, তাই না, যারা বলেছিলেন একে। এবার আমরা আসবো সেটা হচ্ছে যে এই আন্ডার প্রসেস নিয়ে একটা বিতর্ক কয়েকদিন ধরে দেখা দিচ্ছে। কিছু লোক বা কিছু শিক্ষক শিক্ষিকা, এটা খুব মানে দুর্ভাগ্যের এবং হতাশার আর কি, যে যাদের হয়ে আমরা লড়াই করছি, এটাই একটা আমি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যেটা দেখলাম, যে শিক্ষকরা নিজেরাও বুঝতে পারছেন না যে তাদের শুভানুধ্যায়ী কারা বা তাদের বিপক্ষে কারা আছে, এটা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না।
শিক্ষকরা যদি এত বা শিক্ষিকারা যদি এতটা আবেগপ্রবণ হন, তাই না, এত হঠকারী হন, তাহলে তার থেকে দুর্ভাগ্যজনক তো আর কিছু হতে পারে না। গত সপ্তাহে যখন আমরা গিয়েছিলাম, একজন আধিকারিক আমাদের সামনে এই স্পেশাল ট্রান্সফার নিয়ে যখন কথাবার্তা বলছিলেন, তখন ওই কথা শেষ হওয়ার পরে আমি নিজেই প্রশ্ন করেছিলাম ওনাকে, সবার সামনে, একা আমি ছিলাম না, কিন্তু 100 জন টিচার ছিল ওখানে, সবার সামনেই আমি প্রশ্ন করেছিলাম যে যারা মিউচুয়ালি আন্ডার প্রসেস আছে তাদের ব্যাপারটা কি হবে। তখন ওনাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা একটা ভাবনা চিন্তায় রেখেছি, হয়তো পুরোটা আনলক করে দিতে পারি। আমি স্পষ্ট করে বলছি, এটা কিন্তু আমাদের দাবি ছিল না। এই জায়গাটাতে নোংরামিটা হচ্ছে, কিছু লোক অলরেডি রাস্তায় নেমে পড়েছে, অলরেডি সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে শুরু করেছে, তাই না। তাদের পেছনে যে কিছু মদত আছে সেটা আমরা জানি, যারা না এখন তারা দু একজনকে মানে দিয়ে এইসব প্রচার করাচ্ছে, সেটা আমরা জানি, আমাদের কাছে খবর আছে। যাই হোক, আমি এটা নিয়ে ভাবিত নই, এই দাবিটা কিন্তু আমাদের ছিল না। আমি গত শুক্রবার গিয়ে কমিশনারকে বলেছি, এটা বারবার করে বোঝা দরকার আছে যে পরিস্থিতি তো পরিবর্তন হচ্ছে। এই ভাবনাটা সরকারের কাছে ছিল কখন, সরকারের মাথায় ছিল কখন না, যখন নিয়ম ছিল যে 5 বছর না হলে মিউচুয়াল ট্রান্সফারে দরখাস্ত করা যাবে না, তখন তাদের মাথায় এই ভাবনাটা ছিল, তাই না। তাহলে এখন পরিবর্তন হয়ে গেছে নিয়ম, এই পরিবর্তিত নিয়মে তারা তাহলে সবাইকে কিন্তু ছেড়ে দিতে পারে। সেই দাবিটাই কিন্তু আমরা গত শুক্রবার কমিশনারের কাছে বলেছি, বুঝিয়ে বলার চেষ্টা করেছি যে দেখুন, আপনারা আগে যে ভাবনাটা ভাবছিলেন সেই ভাবনার পরিবর্তনটা দরকার আছে। এই কারণে আমরা বলছি যে আপনারা যখন ভাবছিলেন তখন নিয়ম ছিল কিন্তু যে 5 বছর না হলে মিউচুয়ালে দরখাস্ত করা যাবে না। ইলেকশনের আগে অনেকেই দরখাস্ত করেছেন, যারা 5 বছর হয়নি, যাদের চাকরি, যাদের 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, 1 বছরও হয়েছে, এরকম দরখাস্ত করেছে। তাহলে আপনারা বলছিলেন যে এই জায়গায় জটিলতা হবে যে ইলেকশনের পরে যারা দরখাস্ত করছে, 5 বছরের পরে দরখাস্ত করছে, আর তার আগে যারা দরখাস্ত করছে তার আগের নিয়ম, এই দুটো নিয়ম গুলিয়ে যাচ্ছিল। তো এখন তো নিয়মটা উঠে গেছে, তো স্বাভাবিকভাবে আপনাদের রেকমেন্ডেশন দিতে কোনো অসুবিধা নেই। এই কথাটা কিন্তু আমরা কমিশনার সাহেবকে অনুরোধ করেছি, এবং আজকেও একজন আধিকারিককে, নাম বলা উচিত হবে না, আমি কিন্তু ফোন করে যে আধিকারিককে ফোন করে আমি এই যুক্তিটাই দেখিয়েছি যে আন্ডার প্রসেসে যারা আছে, যারা নিজেরা দরখাস্ত করেছেন আনলক করার জন্য বা ক্যান্সেল করার জন্য, তাদেরটা আনলক করে দেওয়া হোক, বাকি যারা আন্ডার প্রসেসে আছেন তাদেরকে সবাইকে রেকমেন্ডেশন দিয়ে দেওয়া হোক, এই অনুরোধটা আমরা করেছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেই সব লোকগুলো আমার বিরুদ্ধে প্রচার করছে সোশ্যাল মিডিয়াতে, যারা শিক্ষক সমাজ থেকে বিচ্ছিন্ন এবং মায়া কান্না কাঁদছে, যাদের আন্দোলনের কারণে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ট্রান্সফারটা 1 বছর পিছিয়ে গেছে। এবং আমরা যখন মিউচুয়াল ট্রান্সফারটাকে উৎসাহিত করার জন্য বিভিন্ন নিয়মকানুন নিয়ে যখন জটিলতা হচ্ছিল, তারা তখন বিভিন্নভাবে প্রশ্ন করছিল তাদের প্রধান শিক্ষকদের মাধ্যমে, এবং বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে সব উল্টোপাল্টা প্রশ্ন করে এই মিউচুয়াল ট্রান্সফারটাকে পুরোপুরি আটকে দেওয়ার চেষ্টা করেছিল। তারা কিন্তু পারেনি, সফল হয়নি। সেই সব লোকগুলো তারা কোথায় শিক্ষকদের কাছে গিয়ে ক্ষমা চাইবে যে আমাদের ভুলের জন্য, আমাদের ভুল আন্দোলনের জন্য, আমাদের বিপদগামী আন্দোলনের জন্য আপনাদের ট্রান্সফারটা 1 বছর পিছিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে তারা তো সেটা করছে না, উল্টে নেগেটিভ প্রচার করছে। আপনারা যারা আন্ডার প্রসেসে আছেন তাদেরকে অনুরোধ করব, ধৈর্য ধরুন। আগামী সপ্তাহের মধ্যেই আশা করি, আমি তো লিখেছি ফেসবুকে যে আগামী 15ই আগস্টের মধ্যে নিশ্চয়ই একটা কিছু সিদ্ধান্ত হবে, এবং যাতে নেয় সেই চেষ্টাটাই কিন্তু আমরা করে যাচ্ছি। আমরা কিন্তু কারো ক্ষতি করিনি আজ পর্যন্ত, আমরা কোনো নেগেটিভ চিন্তাভাবনা করি না, ঠিক আছে। সবসময় শিক্ষকদের পাশে থাকার চেষ্টা করি। তো স্বাভাবিকভাবে আশা করি আন্ডার প্রসেসটা ব্যাপারটা মিটে গেল। এবার আমি আসছি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, যেগুলো আমি বললাম যে নতুন কিছু বিষয় আসছে, সেটা নিয়ে খুব আলোচনা করা উচিত এবং বহু শিক্ষকের এতে উপকার হবে বলে আমরা মনে করছি। আজকের যে তথ্যগুলো আমি দেব তাতে করে দেখবেন অনেকের উপকার হবে। প্রথম কথা আমি বলি যে এই মামলা সংক্রান্ত একটা ওখানে ধারা দেওয়া আছে, দেখবেন আপনারা, যে তার বিরুদ্ধে কোর্ট কেস চললে তিনি কিন্তু দরখাস্ত করতে পারবেন না, তাকে অ্যালাউ করা হবে না জিটি পোর্টালে বা মিউচুয়াল পোর্টালে। এই জায়গাটাতে আমরা কিন্তু কমিশনার সাহেবকে প্রশ্ন করেছিলাম যে মামলা বলতে কী ধরনের মামলার কথা বলছেন, তাই না। তখন যেটা বললেন যে দেখুন, আমরা মামলা বলতে কারো পার্সোনাল মামলা যদি থাকে, ধরুন বাড়িতে কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, সে একটা মামলা ঠুকে দিয়েছে, তাই না, বা কোনো প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, সে একটা মামলা ঠুকে দিয়েছে, এই মামলা কিন্তু কনসিডারেশনের মধ্যে আসবে না। ভালো করে শুনে রাখুন,
শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা দপ্তরের যে অফিসগুলো আছে তাদের সঙ্গে যদি টিচারের কোনো ঝামেলা থাকে, সেই নিয়ে যদি কোনো মামলা হয়, তাহলে শুধু সেই মামলাটাই কিন্তু কনসিডারেশনের মধ্যে আসবে। ভালো করে বুঝে রাখুন আর একবার, যে শিক্ষা দপ্তর এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত এবং যে প্রতিষ্ঠানে তিনি কাজ করেন তাদের সঙ্গে যদি কোনো মামলায় জড়িয়ে যায় বা মামলা থাকে, একমাত্র সেই ক্ষেত্রে কিন্তু তিনি দরখাস্ত করতে পারবেন না। বাকি যদি কোনো পার্সোনাল ক্ষেত্রে কারোর সঙ্গে জমির বিবাদ আছে, কারোর সঙ্গে ঘরোয়া বিবাদ আছে, সেই নিয়ে মামলা চলছে, তাই না, কারো ডিভোর্সের মামলা চলছে, ধরুন সেটাও এক ধরনের মামলা, সেখানে অনেক ক্রিমিনাল কেস হয় ডিভোর্স করতে গিয়ে, তাহলে তারা তো দরখাস্ত করতে পারবে না। কিন্তু পরিষ্কার করে বিকাশ ভবন বলে দিয়েছে তারা কিন্তু দরখাস্ত করতে পারবেন। স্বাভাবিকভাবে তাদের আশা করি আজকের যে ফেসবুক লাইভ যে আমি আপডেট করছি এটা তাদের অনেকটা উপকারে আসবে এবং তারা সেটা নিয়ে এগোতে পারেন। আমার এই কথার ভিত্তিতে কিন্তু আপনারা এগোতে পারেন। এই সঙ্গে আমি বলে দিই যে অনেকে প্রশ্ন করেছিলেন যে অটোনোমাস বডি যেসব স্কুলগুলো আছে বা ওই যেগুলোকে বলা হয় স্পেশাল কনস্টিটিউশনাল স্কুল, যেমন ধরুন খ্রিশ্চান মিশনারি স্পেশাল কনস্টিটিউশনাল স্কুল আছে, বা মানে ধরুন এই যে রামকৃষ্ণ মিশন আছে, ভারত সেবাশ্রম সংঘ আছে, এই ধরনের যেগুলো স্পেশাল কনস্টিটিউশনাল স্কুল, তাদের টিচাররা, শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা এই জেনারেল ট্রান্সফার পোর্টালের মধ্যে তারা আসতে পারবে কিনা বা সুযোগটা পেতে পারবে কিনা, এটা আমি গত শুক্রবার প্রশ্ন করেছিলাম। আমাকে শিক্ষা দপ্তর থেকে পরিষ্কার করে জানানো হয়েছে, যেহেতু তারা ওই এসএসসি অ্যাক্ট যেটাকে বলা হয় সেই এসএসসি অ্যাক্টের মধ্যে তারা নেই, এখন তাদের বাইরে চলে গেছে, মানে সেই স্কুলগুলোই তারা বাইরে চলে গেছে আর কি। তো স্বাভাবিকভাবে তাদেরকে যেহেতু এসএসসি ট্রান্সফারটা করছে, সেই জন্য এসএসসি অ্যাক্টের মধ্যে থাকা যারা থাকবে না তারা এই সুযোগটা পাবে না, এটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এবার আসি কিছু কিছু গুরুত্বপূর্ণ, মানে এটা আজকে এর পরের যে পয়েন্টটা বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বিকাশ ভবনের সঙ্গে আমাদের আলোচনায় উঠে এসছে, যে ট্রান্সফার তো দু রকমের হচ্ছে জেনারেল ট্রান্সফার। এক হচ্ছে জেনারেল ট্রান্সফার এমনি জেনারেল কারণে হচ্ছে, আর একটা হচ্ছে প্রায়োরিটি গ্রুপ হচ্ছে স্পেশাল ট্রান্সফার। বিকাশ ভবন কিন্তু পরিষ্কার বলেছে যে যারা প্রায়োরিটি ট্রান্সফারের জন্য দরখাস্ত করছেন তাদেরকে কোনো মতে আটকে রাখা যাবে না, এনওসির দোহাই দিয়ে আটকে রাখা যাবে না। তাদের স্কোর কত হোক বা না হোক সেটা বড় ব্যাপার নয়, প্রায়োরিটি ট্রান্সফারের জন্য যারা দরখাস্ত করছে তাদের স্কোর যতই হোক না কেন তাদেরকে কিন্তু ডিআই অফিসে ফরওয়ার্ড করে দিতে হবে। এটা বিকাশ ভবন বলেছে, অলিখিতভাবেই বলুক, হয়তো পরবর্তীকালে লিখিত কোনো নিয়ম আসবে। এটা আরেকবার শুনে রাখবেন, যারা প্রায়োরিটি ট্রান্সফারের জন্য দরখাস্ত করেছেন তাদেরটা কোনো মতেই আটকে রাখা যাবে না, এনওসির দোহাই দিয়ে তাদেরটা কিন্তু ডিআই অফিসে ফরওয়ার্ড করে দিতে হবে। তো স্বাভাবিকভাবে তাদের কাছে একটা বড় খবর। আরেকটা কথা বলি আমি, এই যে প্রায়োরিটি ট্রান্সফার যারা দরখাস্ত করেছেন তারা কিন্তু 10%-এর মধ্যে পড়ছে না। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, আপনারা ভালো করে জানবেন যে এর আগে এক সময় নিয়ম ছিল যে জেনারেল ট্রান্সফারের জন্য 10% আর হচ্ছে স্পেশাল ট্রান্সফারের জন্য 10%, তাই না? তাহলে এই দুটোকে একসঙ্গে যেহেতু মেশানো আছে, আমরা যে দাবিটা করেছিলাম যে মিনিমাম 20% শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীকে কিন্তু ট্রান্সফার দিতে হবে, এই দাবিটা আমরা করেছিলাম। এই দাবির কিন্তু মান্যতা পেয়ে গেছে, এটা ভালো করে শুনে রাখবেন। আমরা যে বারবার করে প্রায় 3টে ডেপুটেশন দিলাম, সেই 3টে ডেপুটেশনে কিন্তু এই পয়েন্টটা আমাদের ছিল যে মিনিমাম 20% টিচার, শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীকে ট্রান্সফার দিতে হবে, তাই না, ট্রান্সফারের আওতায় নিয়ে আসবে। তাহলে আপনি দেখুন এই যে প্রায়োরিটি ট্রান্সফারের জন্য যারা দরখাস্ত করছে তারা কিন্তু এই 10%-এর মধ্যে আসছে না। এটা একটা প্রায়োরিটি গ্রুপ বা স্পেশাল গ্রুপ, তো স্বাভাবিকভাবে তারপরেও কিন্তু 10% টিচার দরখাস্ত করতে পারে এবং তাদেরকে অ্যালাউ করা যেতে পারে। এটা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য যেমন বললাম, ঠিক একইভাবে মাননীয় প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা যারা আছেন বা টিআইসি যারা আছেন তাদের ক্ষেত্রেও এটা একটা জানার বিষয় আছে যে প্রায়োরিটি ট্রান্সফারটা হিসেবের মধ্যে আসবে না, ওটাকে যারাই প্রায়োরিটি ট্রান্সফারে দরখাস্ত করবে এবং ভ্যালিড গ্রাউন্ড থাকবে তাদেরকে কিন্তু ফরওয়ার্ড করে দিতে হবে, এনওসির দোহাই দিয়ে আটকে রাখা যাবে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের যে 20% ট্রান্সফারের যে দাবিটা সেটা কিন্তু অনেকটাই মান্যতা পেয়ে গেল। আর এর আগে বললাম যে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফারে যে এটা করেছিলাম আমরা, সেটাও একটা পজিটিভ দিকে এগোচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি এটাও কার্যকরী হবে। এবং একটা বিষয় নিয়ে টালবাহানা চলছে যে এই যে একাধিকবার মিউচুয়াল যে আমরা অ্যালাউ করব, এর লকিং পিরিয়ডটা কতদিন হবে, তাই না? এটা নিয়ে একটা টালবাহানা চলছে। তো লকিং পিরিয়ড বেশি দিন রাখাটা উচিত নয়, যেহেতু মিউচুয়াল ট্রান্সফার আমরা বলেছি
যেমন জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে বলা হচ্ছে যে 5 বছর আগে সে দরখাস্ত করতে পারবে না, বা 5 বছর যেটা রিজেক্ট করলে 7 বছর, তাই না? এই জায়গাটাতে আমরা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন দেওয়ার কথা বলেছি। আমরা আরও আলোচনা করব ওটাকে যদি যত কম মিনিমাম মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে লকিং পিরিয়ডটা মিনিমাম কম করা যায়, সেটা আমরা একবার যতটা মিনিমাম করা যায় সেই নিয়ে কিন্তু আমরা আবেদন করেছি অলরেডি, এবং আগামী দিনেও করব। আশা করি এটা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে একটা বড় উপকারী লাগবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন আমাকে গত কয়েকদিন পরে, মানে লাস্ট যে ফেসবুক আপডেট করলাম তারপর থেকে আজ পর্যন্ত অনেকেই প্রশ্ন করেছেন যে ধরুন এই তো দুটো ক্যাটাগরিতে দরখাস্ত হচ্ছে, মিউচুয়ালটা ছেড়ে দিন, জেনারেল ট্রান্সফারের কথা বলছি আমি। মিউচুয়াল জেনারেলের মধ্যে একটা প্রায়োরিটি ট্রান্সফার, একটা হচ্ছে এমনি জেনারেল। তিনি 3টে স্কুলের জন্য দরখাস্ত করেছেন। এখন দেখা যায় যদি সেই 3টে স্কুল যদি না পায়, ভালো করে শুনবেন এই পয়েন্টটা, কোনো শিক্ষক বা শিক্ষিকা ধরুন 3টে স্কুলের জন্য দরখাস্ত করেছেন, এবার দেখা গেল ওই 3টে স্কুল পাওয়া গেল, শুধুমাত্র প্রায়োরিটি ট্রান্সফারের ক্ষেত্রে ভালো করে মনে রাখবেন, ভালো করে শুনবেন, শুধুমাত্র প্রায়োরিটি ট্রান্সফারের ক্ষেত্রে যদি ওই 3টে স্কুলে ভ্যাকেন্সি না পাওয়া যায়, তাহলে তার আশপাশে কোথাও পাওয়া যায় কিনা সেটা দেখে তাদেরকে পোস্টিং দেওয়ার চেষ্টা করবে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন। আরেকবার শুনবেন যে জেনারেল ট্রান্সফারের মধ্যে একটা ভাগ আছে প্রায়োরিটি ট্রান্সফার, তাহলে প্রায়োরিটি ট্রান্সফারের ক্ষেত্রে যারা ধরুন 3টে স্কুল চয়েস করেছেন, তাদেরকে এক্স্যাক্টলি যদি ওই 3টে স্কুলের মধ্যে না দিতে পারে, তাহলে আশপাশে যদি কোনো স্কুল থাকে তাহলে তাদেরকে কিন্তু ওই স্কুলে দিয়ে দেওয়া হবে। এটা বিকাশ ভবন থেকে আমাকে আশ্বস্ত করেছেন। যদি অ্যাভেলেবল ভ্যাকেন্সি থাকে, ভালো করে বুঝুন, যদি অ্যাভেলেবল ভ্যাকেন্সি থাকে। আচ্ছা, এর আরেকটা পার্ট যেটা হলো জেনারেল ট্রান্সফারের জন্য যারা দরখাস্ত করেছেন, শুধুমাত্র জেনারেল ট্রান্সফারের জন্য, মানে আদার ভ্যালিড রিজন যেগুলো, তাই না, আদার ভ্যালিড রিজন, এই যে স্পেশাল ক্যাটাগরির যে রিজনগুলো আছে এর বাইরে যে আদার ভ্যালিড রিজন আছে, সেক্ষেত্রে যারা দরখাস্ত করেছেন, ধরুন 3টে স্কুলের জন্য দরখাস্ত করেছেন, ওই 3টে স্কুলের ভ্যাকেন্সি যদি না পাওয়া যায়, তাহলে তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, আরেকবার বলছি, যারা শুধুমাত্র আদার ভ্যালিড রিজনে দরখাস্ত করেছেন, তাদের যে 3টে স্কুল চয়েস করেছেন, সেই 3টে স্কুল যদি না পান, তাহলে তাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্টেড হয়ে যাবে এবং পরবর্তীকালে তারা আবার দরখাস্ত করতে পারবে। এই জায়গাতে একটা মানুষের ভুল ধারণা আছে, আমি ভুল ধারণাটা ভাঙিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে হয়তো কেউ মনে করছেন যে একবার দরখাস্ত করলে হয়তো 5 বছরের জন্য লক হয়ে যাবে, বা 7 বছরের জন্য ওইটা লক হয়ে যেতে পারে। এই আশঙ্কাটা একেবারে ভুল। রিজেক্টেড যদি হয়ে যায়, মানে রিজেক্টেড যদি ডিপার্টমেন্ট করে বা এসএসসি করে দেয় যে আপনার ট্রান্সফারটা দেওয়া গেল না, তাহলে আপনার কিন্তু কোনো লকিং পিরিয়ড থাকলো না। আপনি তার পরের দিনই, রিজেক্টেড হয়ে যাওয়ার পরের দিনই কিন্তু আপনি আবার অ্যাপ্লাই করতে পারেন, আবার দরখাস্ত করতে পারেন। এখানে কিন্তু কোনো লকিং পিরিয়ড নেই, সেই জন্য ভয় করার কিন্তু কোনো কারণ নেই। অনেকেই কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা এইসব নিয়মকানুনগুলো জানেন না, বিশেষ করে এই সম্পর্ক নিয়ে, অথচ সোশ্যাল মিডিয়াতে ভুলভাল সব খবর ছড়াচ্ছে, তাদের কথাতে বিভ্রান্ত হবেন না। আপনি দরখাস্ত করেছেন, শিক্ষা দপ্তর বা এসএসসি আপনাকে ট্রান্সফার দিতে পারেননি, আপনার ফর্মটা রিজেক্টেড হয়ে যাবে। রিজেক্টেড হলে আপনি তার পরের দিনই আবার দরখাস্ত করতে পারবেন অনলাইনে, ঠিক আছে? আপনাদের কিন্তু লক হবে না, এটা ভালো করে বুঝে রাখুন। ঠিক এই জায়গায় আমি বলি যে ভ্যাকেন্সি নিয়ে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে, যে এই পোর্টালটা খোলার পরে দেখা যাচ্ছে যে অনেক স্কুলে ভ্যাকেন্সি আশপাশে দেখাচ্ছে, টিচাররা সেখানে চয়েস করছেন, কিন্তু প্রধান শিক্ষকদের যখন ফোন করা হচ্ছে যে তারা বলছেন এখানে ভ্যাকেন্সি নেই। এমনকি আপনি অবাক হবেন, একটা অভিজ্ঞতা গত শুক্রবার দিন আমি যেদিন বিকাশ ভবনে গিয়েছিলাম, সেদিনও কয়েকজন প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা গিয়েছিলেন। তাদের মধ্যে ওখানে কেউ একজন জানতে গেছেন যে আমার ওই স্কুলটা ভ্যাকেন্সিটা দেখাচ্ছে, আমি তো পিপির জন্য দরখাস্ত করিনি, বা আমি তো পিপি পাইনি। মানে আমি এটা বোঝাতে চাইছি যে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের মধ্যে একাংশ, সবাই আমি বলবো না, একাংশ এখনও কতটা চিন্তাভাবনার দিক দিয়ে পিছিয়ে আছে। দেখুন, তারা বিকাশ ভবনে জানতে গেছে যে আমার তো পিপি নেই, তাহলে এই অনলাইন ভ্যাকেন্সিতে দেখাচ্ছে কী করে, আমি তো টিচার চাইনি। অদ্ভুত ব্যাপার। এটা 2018 সালের শুরু থেকেই, আমি যতটুকু জানি আর কি, 2018 সালের শুরু থেকেই কিন্তু পিপিটা উঠে গেছে।
এবং আপনি জানেন যে গত বছর যখন ওই যে পোস্ট স্যাংশন মডিউল আপডেট করতে বলা হলো, তখন কিন্তু সব স্কুলগুলোকেই নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনার টোটাল স্যাংশন পোস্ট যত এবং যতজন এক্সিস্টিং স্টাফ আছে, এখন ধরা যাক আমি বলছি যে একটা স্কুলের স্যাংশন পোস্ট হচ্ছে 20টা, আর এখন এক্সিস্টিং স্টাফ আছে 15 জন, তাহলে তো সোজা হিসেব যে 5টা পোস্ট ভ্যাকেন্ট আছে, ঠিক আছে। এবার ছাত্র সংখ্যা বেশি থাকুক কম থাকুক সেটা কিন্তু বড় প্রশ্ন নয়। কিছু কিছু প্রধান শিক্ষক বলছেন যে আমার স্কুলে তো ছাত্র সংখ্যা খুব কম, আমার তো টিচার দরকার নেই। টিচার দরকার নেই এই কথাটা বলবে কে? শিক্ষা দপ্তর বলবে, সরকার বলবে, না আপনি বলবেন? প্রধান শিক্ষক না প্রধান শিক্ষিকা কে বলবে? এটা সিদ্ধান্ত নেওয়ার মালিকটাকে? আশা করি বিকাশ ভবন বা শিক্ষা দপ্তর। এই জায়গাতে প্রধান শিক্ষকরা কলকাতার ক্ষেত্রে বা শহরতলির ক্ষেত্রে আমি বলছি এগুলো পুরোপুরি ভুল বোঝাচ্ছে যে আমার তো 200 জন ছাত্র আছে, 15 জন টিচার আছে, আর টিচার তো দরকার নেই। আপনাকে এটা চিন্তা করতে হবে না, মাননীয় প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা যারা আছেন টিআইসিরা, আপনাকে ওটা চিন্তা করতে হবে না। আপনার যদি 25টা পোস্ট স্যাংশন থাকে তাহলে ওখানে কিন্তু অনলাইন স্যাংশন যে পোস্ট স্যাংশন মডিউল যেটা আছে সেখানে কিন্তু 25টা পোস্টই ভ্যাকেন্ট দেখাবে এবং তার এগেনস্টে কিন্তু টিচারকে পাঠাতে পারে ট্রান্সফার করে বা রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এটা দেবে কি দেবে না, নেওয়া হবে কি হবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি নই। স্বাভাবিকভাবে একটু ওরিয়েন্টেশনটা করে নিন ভালো করে। এতবার ডিআই অফিসে যাচ্ছেন, সপ্তাহে 2বার করে ডিআই অফিসে কেউ কেউ যাচ্ছেন, 3বার, কেউ তো সব সারা মাসে স্কুলে 2-3বার করে যান আমি শুনেছি। তো এত ডিআই অফিসে যাতায়াত, এইটুকু নিয়ম জানা হয়নি যে আমার টোটাল যা স্যাংশন স্টাফ তার মধ্যে যতগুলো এক্সিস্টিং স্টাফ আছে আর বাকিটা হচ্ছে ভ্যাকেন্ট পোস্ট। এইটুকু সাধারণ ব্যাপার বুঝতে অসুবিধা হবে না বলে আমি মনে করি। আপনারা শিক্ষক শিক্ষিকারাও নিশ্চয়ই এটা জেনে রাখুন, এটা আপনাদের পক্ষে উপকার হবে। এবার আমি আসি আর একটা জটিলতা, সেটা হচ্ছে এই ভ্যাকেন্সির ক্ষেত্রে। সেটা হচ্ছে ধরুন ল্যাঙ্গুয়েজ গ্রুপ আছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপে আমাদের সাধারণত কী হয়, বাংলা, ইংরেজি এবং সংস্কৃত এগুলো পড়ানো হয় বা অন্যান্য ভাষা যেগুলো আর কি, টোটাল মিলিয়ে ধরুন আমার স্কুলে 10টা ল্যাঙ্গুয়েজ গ্রুপের পোস্ট ভ্যাকেন্ট আছে। দেখা যাবে যে আগে এরম হতো 10টার মধ্যে দেখা যাচ্ছে যে ধরুন 4টে বাংলা, 4টে ইংরেজি, 2টো সংস্কৃত, ঠিক আছে, তাহলে আমার 10টা ল্যাঙ্গুয়েজের পোস্ট। এবার এখন পোস্ট স্যাংশন মডিউলে দেখা যাচ্ছে যে ধরুন আমার ধরে নিন আমার স্কুলে 4 জন ইংরেজি টিচার আছে, 4 জন বাংলা টিচার আছে, তার মানে 8টা আছে, আর 1 জন সংস্কৃতের টিচার আছে, তাহলে 9 জন হলো। তাহলে আর একটা আপনার ধারণা হবে, মানে প্রধান শিক্ষকদের ধারণাটা হবে বা প্রধান শিক্ষিকাদের ধারণাটা হবে যে তাহলে আরেকটা পোস্ট যেটা ভ্যাকেন্ট আছে সেটা সংস্কৃতের পোস্ট, তাই তো? এই ধারণাটা হবে। আমি বলছি এই ধারণাটাও ভুল। শিক্ষা দপ্তর ইচ্ছে করলে আপনার ওই সংস্কৃতের পোস্টটাকে ইংলিশ করে দিতে পারে বা বাংলাও করে দিতে পারে। পিপি তো নেই, ডিআইদের তো কোনো ক্ষমতা নেই এখন, তো স্বাভাবিকভাবে সিদ্ধান্তটা নিচ্ছে কে? বিকাশ ভবন নিচ্ছে। আর আপনাকে যখন জিজ্ঞেস করছে কোনো টিচার ফোন করে যে এটা একটা ইংলিশের পোস্ট দেখাচ্ছে, আপনি তখন বেমালুম বলে দিচ্ছেন মাননীয় প্রধান শিক্ষক, মাননীয় প্রধান শিক্ষিকারা, যে না আমাদের স্কুলে কোনো ইংলিশের পোস্ট ভ্যাকেন্ট নেই। আমি বারবার করে বলছি আপনি গ্রুপটা মিলিয়ে নেবেন। ল্যাঙ্গুয়েজ গ্রুপে যদি 10টা পোস্ট থাকে, 9 জন টিচার যদি থাকে, তাহলে একটা পোস্ট আপনার ভ্যাকেন্ট আছে। সেই একটা পোস্টের মধ্যে হোয়াট এভার মে বি দ্য সাবজেক্ট, ধরুন যে সাবজেক্টটা আপনাদের স্কুলে পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, আর ধরুন সংস্কৃত পড়ানো হয়, তাহলে এই 3টের মধ্যে যে কোনো একটা করে দিতে পারে বিকাশ ভবন। এটা ভালো করে বুঝে নেবেন। ঠিক সায়েন্স গ্রুপের ক্ষেত্রেও তাই, ঠিক সোশ্যাল সায়েন্স গ্রুপের ক্ষেত্রেও তাই। একমাত্র এইচএসের ক্ষেত্রে, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে এইটার কিন্তু কোনো ব্যতিরেক হয় না, যা সাবজেক্ট তাই কিন্তু দেখাতে হয়। স্বাভাবিকভাবে আশা করি কোনো প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা যদি এটা দেখে থাকেন তাদের বুঝতে অসুবিধা হবে না, এবং শিক্ষিকা যারা ট্রান্সফার প্রত্যাশী তাদেরকে বিভ্রান্ত আপনারা করবেন না। প্রয়োজন হলে ডিআইয়ের কাছে জেনে নিন, প্রয়োজন হলে এআইদের কাছে ফোন করে জানুন যে এই পরিস্থিতি, তাহলে কি এটা কি ভ্যাকেন্ট পোস্ট বলে ধরা যাবে, এটা ভালো করে বুঝে দিন। আর একবার আপনাদের মাথায় যাতে ঢোকে ভালো করে আমি বলছি যে পিপি সিস্টেমটা উঠে গেছে, পিপি না থাকলেও কিন্তু পোস্ট ভ্যাকেন্ট থাকে, ওকে, এটা ভালো করে বুঝবেন। আর আপনারা যে পোস্ট স্যাংশন মডিউলটা আপডেট করছেন আর আপনারাই অস্বীকার করছেন যে না এখানে কোনো পোস্ট নেই, তাই না? এই জায়গা থেকে, এই নীতি থেকে সরে আসুন। তাতে করে আমরা জানি মিউচুয়াল ট্রান্সফার যখন চালু হয় আপনাদের একটা বড় অংশ, বিশেষ করে এই যে নতুন নতুন মঞ্চগুলো গজিয়ে উঠছে, এদের একটা বড় অংশ তারা কিন্তু এটাকে ফয়েল করার জন্য বা ব্যর্থ করার জন্য চেষ্টা করেছিল। আমরা শিক্ষকদের পাশে থেকে দাঁড়িয়ে থেকে আমরা তাদেরকে হেল্প করেছি, আপনারা কিন্তু ব্যর্থ করতে পারেননি।
কিছু কিছু ক্ষেত্রে হয়তো শিক্ষিকাদের আপনারা হ্যারাস করেছেন বা তাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করেছেন, স্বাভাবিক আপনারা কিন্তু পারেন। আমরা কিন্তু বারবার করে বলছি মিউচুয়ালটাকে আমরা বেশি করে উৎসাহিত করছি। তো স্বাভাবিকভাবে আশা করি ভ্যাকেন্সি নিয়ে সমস্যাটা মিটল। তার সাথে সাথে অনেক আরও যারা প্রশ্ন করেছেন যে এই যে স্কোরের ক্ষেত্রে যে অসুবিধাটা হচ্ছে, অনেকে বলছেন যে মেডিকেল রিজন, যেটা আমি বললাম যে প্রায়োরিটি ক্ষেত্রে ট্রান্সফারের দরখাস্ত করলে সেই ট্রান্সফারের দরখাস্ত কিন্তু আটকে রাখা যাবে না। এটা তো মেডিকেল রিজনে করতে পারেন, আপনি পিএইচ ক্যাটাগরিতে করতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে পিএইচ ক্যাটাগরিতে আমি দরখাস্ত করেছি, আমার তো স্কোর দেখাচ্ছে না পিএইচের জন্য। দেখাবে না তো, ওটা তো প্রায়োরিটি গ্রুপ, আপনাকে তো প্রায়োরিটি দেওয়া হচ্ছে ট্রান্সফারের ক্ষেত্রে, তাই না? তো স্বাভাবিকভাবে ওটা তো এমনিতেই ফরওয়ার্ড করতে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বাধ্য। যদি না হয় এই ব্যাপারে কিন্তু শিক্ষা দপ্তর হস্তক্ষেপ করবে বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে প্রায়োরিটি ক্যাটাগরিতে সত্যি সত্যি যদি তাদের ভ্যালিড রিজন থাকে, তারা দরখাস্ত করে থাকেন, সেই ব্যাপারে আটকানো যাবে না। আরেকটা ব্যাপার বলি আমি, সেটা হচ্ছে যে এই ছাড়া যে এমনি সাধারণ জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে যারা দরখাস্ত করেছেন, এইটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে যাওয়া দরকার আপনাদের। এই বার্তাটা পশ্চিমবাংলার সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছে ছড়িয়ে দিন যে ধরুন এমনি জেনারেল ট্রান্সফারের জন্য দরখাস্ত করা হয়েছে, এবার একাধিক যদি অ্যাপ্লিক্যান্ট থাকে, তাহলে কাকে ছাড়া হবে ম্যানেজিং কমিটি থেকে? এনওসি দিয়ে। এনওসির কথাটা আমরা তুলে দেওয়ার কথাটা বারবার বলেছি, এটা আপনারা জানেন যে এনওসির ব্যাপারটা আমরা বারবার করে বলেছি, কিন্তু এখনও পর্যন্ত শিক্ষা দপ্তর এটাতে অ্যাডামেন্ট আছে। এখনও পর্যন্ত তারা কোনো নমনীয়তা দেখায়নি যে এনওসিটা তুলে দেবে। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলেছে যে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা স্কুলের ম্যানেজিং কমিটি যদি কোনো অ্যানোমেলি করে, তাদের বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টাল স্টেপ নেওয়া হবে। কীরকম ধরনের আমি বলছি, আমি শুক্রবার দিন যেদিন ডেপুটেশন দিতে গেছিলাম, সেদিন কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম যে ধরুন 3 জন অ্যাপ্লিক্যান্ট আছে, 3 জন অ্যাপ্লিক্যান্টের মধ্যে একজন একটু সিনিয়র টিচার আছেন এবং আরেকজন একটু জুনিয়র টিচার আছেন, আরেকজন একটু জুনিয়র টিচার আছেন। এবার দেখা গেলো সব কিছু দিক দিয়ে একেবারে মানে ওই ধরুন সবচেয়ে সিনিয়র টিচার যিনি, তার স্কোরটা কম আছে, আর একেবারে তৃতীয় জুনিয়র টিচার যিনি আছেন তার স্কোরটা সবচেয়ে বেশি এগিয়ে আছে। তাহলে এখানে ম্যানেজিং কমিটি তো একটা দোটানার মধ্যে পড়ে যাচ্ছে বা স্কুল কমিটি পড়ে যাচ্ছে, তাহলে কাকে ছাড়বে? কমিশনার সাহেব কিন্তু স্পষ্টভাবে বলে দিলেন অ্যাকর্ডিং টু মেরিট। আমরা বারবার করে বলছি যে এর আগেও আমি বলেছিলাম যে অ্যাকর্ডিং টু মেরিট। আমি প্রশ্ন করলাম মেরিট বলতে কী বোঝাতে চাইছেন, মেরিট বলতে কী বোঝাতে চাইছেন? প্রায়োরিটি ট্রান্সফারটা তো একটা আলাদা ব্যাপার, ওটা ছেড়ে দিন। তখন উনি যেটা স্পষ্ট করে বললেন যে মেরিট বলতে আমরা বোঝাতে চাইছি যে সব কিছু মিলিয়ে, সব কিছু ডিস্টেন্স থেকে আরম্ভ করে, তার এক্সপিরিয়েন্স থেকে আরম্ভ করে, বাকি অন্য কোনো কারণে যদি স্কোর থাকে, তাহলে সব কিছু মিলিয়ে যে স্কোরটা করবে, সেই স্কোরে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে যে, তাকেই কিন্তু আগে এনওসি দিতে হবে। এটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। আপনারা বলবেন। ও এই 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 প্রসঙ্গে আর একটা কথা ঘোষণা করে রাখি, অনেকে দোহাই তুলছেন যে জিও কোথায়, অর্ডার কোথায়, কোন অর্ডারের ভিত্তিতে আমরা এইসব করব, তাই না? তো তাদের জন্য বলে রাখি, তারা আশা করি এটা শুনলে একটু হতাশ হবে নাকি, মানে যারা বিভিন্ন এই যে জিওর কথা বলে আটকানোর চেষ্টা করছেন, যারা বিভিন্ন কারণ দেখিয়ে, মানে অযথা কারণ দেখিয়ে তারা মানে বিভিন্ন অসুবিধার সৃষ্টি করার চেষ্টা করছেন, তারা এটা শুনলে হতাশ হবেন যে আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে আপনাদের সন্তুষ্টির জন্য আশা করি জিওটা বেরিয়ে যাবে, তাই না? তো সবাই একবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যে এত কথা স্বপনবাবুরা বলছেন, তাই না, এত কথা বিকাশ ভবন বলছে, অথচ সব মুখের কথাই থেকে যাচ্ছে। আমি বলছি কোনো কিছু মুখের কথা থাকবে না, এবার লিখিতভাবে আপনাদের কাছে পড়া যাবে। আর যে বারবার করে যে যে এই যে এত ট্রান্সফার হচ্ছে, লিখিতভাবে তার কোনো ডকুমেন্টস নেই, সেই জন্য অনেক স্কুল মানতে চাইছে না। ঠিক আছে, আমরা সেই কথাটাও বারবার করে বিকাশ ভবনকে বলেছিলাম, তারা কিন্তু মেনে নিয়েছে যে তারা গেজেট নোটিফিকেশান করে দেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ। আশা করি তারপরে আর কোনো অসুবিধা হবে না। বিশেষ করে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা যারা আছেন, তারা বিভিন্ন টালবাহানা করেন, তারা মনে করেন যে, তারা অনেকে মনে করেন যে স্কুলটা আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান, তাই না? সবাই আমি বলছি না, কিন্তু অনেক প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা আছেন যারা অত্যন্ত প্রশংসনীয় কাজ করছেন, তারা শিক্ষকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়, তারা সবাই অ্যাডজাস্ট করে কাজ করছেন, এরকম আছেন অনেক প্রধান শিক্ষক। আবার অনেক প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা আছেন যারা নিজেরা মনে করেন যে স্কুলটা নিজের প্রতিষ্ঠান আর বাকিরা সব অপ্রাসঙ্গিক, তাই না? এরকম অনেকের
দৃষ্টিভঙ্গি আছে, তাদের সন্তুষ্টির জন্য আগামী সপ্তাহেই আবার অর্ডার বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আশা করি এই নিয়ে কোনো সমস্যা থাকলো না। এবার আমি আসি, শিক্ষকদের ব্যাপারটা মিটলো অনেকটা। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বারবার করে এর আগেও বলেছি যে দেখুন, এইবারে সবচেয়ে নতুন ফিচার যেটা, এটাও কিন্তু শিক্ষকদের কাছে একটা সুখবর। আগে ধরুন 2015 সালের যে জিটি রুল, এটা নিয়ে একটু বলে নিই, জিটি রুলটা নিয়ে, তারপরে আমি এই প্রশ্নটার উত্তর আসছি আর কি। যে অনেকে বলছেন যে 2014 সালের জিটি রুলটা, যেটা 2015 সালে অ্যাপ্লাই হয়েছিল, সেই একবারে টোটো সেই বর্তমান ট্রান্সফারটা হচ্ছে, বিশেষ করে ডিআই অফিস, এসআই অফিস, এই ধরনের কথাগুলো বলছেন। আমি বলছি যে না, তাতে কিছু পরিবর্তন আসছে, তাই না? আপনারা সরকারি আধিকারিক, আপনাদের আগে জানার কথা। আমরা তো সাধারণ মানুষ, সাধারণ শিক্ষক, কিন্তু আমরা জানি যে এই যে গেজেট নোটিফিকেশান হচ্ছে, তার মধ্যে কিছু পরিবর্তন আসছে, নাহলে এত সুযোগ সুবিধা দেওয়া হবে কোথা থেকে, তাই না? তাহলে আগেকার যে গেজেট নোটিফিকেশান, সেই গেজেট নোটিফিকেশানে থেকে এখনকার গেজেট নোটিফিকেশানটা অনেকটা আলাদা হবে, আশা করতে পারি আমরা আর কি। এবার আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, যে ধরুন হ্যালো, হ্যাঁ, এবার যেটা আমরা বলছি, যেটা সে যে না, এর আগে তো বলে দিলাম যে মেডিকেল গ্রাউন্ডটা যারা দরখাস্ত করেছে তাদেরকে আটকাতে পারবে না, যদি মেডিকেল গ্রাউন্ডটা হচ্ছে ভ্যালিড হয়, তাই না? এটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস করতে পারে না। আরেকটা ব্যাপার আমি বলি, ওই যে যেটা বলতে যাচ্ছিলাম, ওটা গিয়ে আমরা 2015 জিটি রুলটা নিয়ে আলোচনা করছিলাম। এইবারে একটা বড় বৈশিষ্ট্য দেখুন আপনি, শিক্ষা দপ্তর বলছে যে একবার যখন ট্রান্সফারটা নেওয়া দরখাস্তটা নেওয়া শুরু হয়েছে, ধরুন 2 আগস্ট এটা শুরু হয়েছে, এটা কমপ্লিট করতে, মানে একটা ফেজ কমপ্লিট করতে ম্যাক্সিমাম টাইম নেবে 2 মাস, ম্যাক্সিমাম, আমি বলছি বারবার করে, তার আগেও হয়ে যেতে পারে, তাই না? তাহলে অনেকের প্রশ্ন আছে, তাহলে কি এখানেই থেমে যাবে? আমি বলছি না, এটা আমরা কিন্তু শিক্ষা দপ্তরের কাছে ক্লিয়ার হয়েছি বারবার করে। তাহলে কি একবার জেনারেল ট্রান্সফার হবে? আমি বলছি না। সেই জন্য আমি বলবো, যেসব স্কুলগুলোতে এই যে 10% দিয়ে, মানে সাধারণ গ্রাউন্ডে যারা দরখাস্ত করছেন আদার ভ্যালিড রিজনে, তাদের আরও কিছুদিন অপেক্ষা করা উচিত। ধরুন আপনার স্কুল থেকে প্রায়োরিটি গ্রাউন্ডে 2 জন দরখাস্ত করেছে, তাহলে তারা চলে গেল আগে, তাই না? এবার ওদেরটা ফরওয়ার্ডেড হয়ে যাওয়ার পরে, ওদেরটা যখন প্রসেসিং হয়ে গেল, তারপরে ধরা যাক আপনাদের স্কুলে 12 জন টিচার আছে, তাহলে তারপরে কিন্তু একজন সাধারণ গ্রাউন্ডে দরখাস্ত করতে পারেন কিন্তু, তাই না? 10%টা যদি আমি ধরি, এবার দেখা যাচ্ছে 1 মাস পরে তিনিও চলে গেলেন, তাহলে তারপরে 1 মাস পরে কিন্তু আবার তিনি আরেকজন 11 জন টিচার হলো, তাহলে তিনিও কিন্তু দরখাস্ত করতে পারেন 10%-এর গ্রাউন্ডে। ঠিক একইভাবে আরেকজন ট্রান্সফার হয়ে চলে গেল, তারপরে আবার 1 মাস পরে, যতক্ষণ না পর্যন্ত 10-এর নিচে নামছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আরেকজন দরখাস্ত করতে পারেন। এই করে করে কিন্তু এগোতে থাকবে। মানে আমি বারবার করে বলছি যে যেহেতু মিউচুয়ালটা আপনারা নিশ্চয়ই জানেন যে যখন চালু হয়েছিল তারপর থেকে অনেকগুলো ফেজ বেরিয়েছে, ঠিক একইভাবে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফেজ বেরোবে। স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে এই যে প্রথম ফেজে যারা দরখাস্ত করছে তাড়াহুড়ো করছে যে এটাই বোধহয় শেষ। আমার যতটুকু ধারণা, আমাদের কথাবার্তা শুনে যেটা মনে হয়েছে যে এটাই কিন্তু শেষ নয়, এরপরেও আবার অনেকগুলো ফেজ বেরোবে। এবং নিয়োগ বিজ্ঞপ্তি না বেরোনো পর্যন্ত, ভালো করে শুনবেন, নিয়োগ বিজ্ঞপ্তি না বেরোনো পর্যন্ত এটা কিন্তু ধারাবাহিকভাবে চলবে, তাই না? মানে ওই যে আমরা একটা কথা বলি, সাফল করা এবং রিসাফল করা, সেটা কিন্তু চলতেই থাকবে। এবং আশা করি যে বেশ কয়েকটা ধাপে কিন্তু জেনারেল ট্রান্সফার হয়ে যাবে এই বছরের মধ্যে, এই ডিসেম্বরের মধ্যেই হয়তো 2-3টে ধাপে হয়ে যেতে পারে, এই আশাটা কিন্তু আমরা করতে পারি। এটা আমরা বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে না, নিউরোলজিক্যাল প্রবলেমটা প্রায়োরিটি গ্রুপে ওরা রাখেনি আর কি। ওটা তো আদার ভ্যালিডির জন্য দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তো অ্যালাউ তো করছে আর কি, তাই না? দূরত্বকে প্রায়োরিটির কথাটা বলছি, যেটা দেখুন আমরা যে লড়াইটা করছি, আমরা দুটো জিনিস, সেকশন সমস্যার সমাধানের কথা কিছুক্ষণ আগে একজন বলছিলেন। জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে আমি বারবার করে বলছি, জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে
এনসিটি রুল চালু হয়ে যাওয়ার পরে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু সেকশন প্রবলেমটা তুলে দেওয়াটা অনেকটা কষ্টকর। আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি, বা আমরা অনেক চিন্তাভাবনা করে দেখেছি। আমাদের সব তো ভালো মন্দ দিকটা বিচার করতে হবে, তাই না? বর্তমান সরকারি নিয়ম কি আছে, কি করা যেতে পারে, বা কি করলে ক্ষতি নাও হতে পারে, সেগুলো আমরা দেখেছি আর কি বিচার বিবেচনা করে। যেহেতু মানে যখন একটা ভ্যাকেন্ট পোস্টে আপনাকে পাঠাচ্ছি আমি, এখন আপনি ভালো করে বুঝবেন। ও আরেকটা কথা, প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা যারা বলছেন শিক্ষকদের, যেটা ভুল ধারণার বশবর্তী হয়ে করছেন, সেটা হচ্ছে যে ধরা যাক কিছুদিন আগে পর্যন্ত আমাদের স্কুলে একজন ইংলিশের টিচার ছিলেন, যিনি অনার্স পিজি ছিলেন, তিনি রিটায়ার করে গেছেন। এই গত মাসেই ধরুন রিটায়ার করেছেন, তাই না, নর্মাল সেকশানে। এখন হেডমাস্টার হেডমিস্ট্রেসদের একটা বদ্ধ ধারণা যে তিনি যে রিটায়ার করে গেলেন, তার পোস্টটা যেহেতু অনার্স পিজি ছিল, এরপরেও বোধহয় অনার্স পিজি টিচার পাব। এই ধারণাটা কিন্তু ভুল। কিছু কিছু জায়গা থেকে যখন পাস কোর্সের টিচাররা বা গ্র্যাজুয়েট টিচাররা ফোন করছেন যে আমি এইটাতে দরখাস্ত করতে চাইছি, তখন হেডমাস্টার সডন বলে দিচ্ছে যে, বা হেডমিস্ট্রেস বলে দিচ্ছেন, এটা তো আমাদের অনার্স পিজি পোস্ট, আপনি এটাতে দরখাস্ত করতে পারবেন না। আপনি দরখাস্ত করলে আপনার ট্রান্সফার ওঠালে আমরা আটকে দেবো এটা। আমি বলছি আপনি পারেন না, আপনি আটকাতে পারেন। নর্মাল সেকশানে যখনই কোনো টিচার সে অনার্স পিজিতে কাজ করতেন, হয়তো তিনি যখনই রিটায়ার করে গেলেন, সেই পোস্টটা কিন্তু সঙ্গে সঙ্গে পাস কোর্সের হয়ে গেল, গ্র্যাজুয়েট পোস্ট হয়ে গেল। এটা ভালো করে মনে রাখতে হবে। তো স্বাভাবিকভাবে প্রধান শিক্ষক, আমার যেটা দরকার বারবার করে আমি বলছি, যেটা আমি বিকাশ ভবনকেও প্রস্তাব দিয়েছিলাম, যে যখন প্রধান শিক্ষকদের বা প্রধান শিক্ষিকাদের ওরিয়েন্টেশন হবে, আমাকে একটু কাজে লাগানো হোক, তাই না? তাহলে আশা করি যে রাজ্যের যারা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা আছেন, তাদের কোনো কিছু নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকবে না। আমি জানি না যে ডিআই অফিসরা যখন ট্রেনিং দেন তারা কি কথা বলেন। যদি সঠিক ট্রেনিংটা হতো, তাহলে আজকে 2 বছর পরে, 2018 সালের পরে 2021 সালের প্রায় 2.5 বছর পরে এসে এই প্রশ্নটা করতো না যে আমাদের স্কুলে পিপি নেই, তাহলে এই পোস্টটা ভ্যাকেন্ট, তাই না? তাহলে কিরম ওরিয়েন্টেশন হচ্ছে। আমি মধ্যশিক্ষা পর্ষদেও বলেছিলাম যে বিশেষ করে হেডমাস্টার হেডমিস্ট্রেসদের যখন ট্রেনিং দেওয়া হবে, অ্যাটলিস্ট আমাকে একটু বলার সুযোগ দিন, ওরিয়েন্টেশন করার সুযোগ দিন, তাহলে আমি পুরো মানে পরিষ্কার করে দেবো। যাদের মধ্যে বদ্ধ ধারণা আছে, যাদের মধ্যে এখনও পর্যন্ত সেই প্রাচীন ধারণার বশবর্তী হয়ে আছে, সেটা আমি পরিষ্কার করে দেবো। এই জায়গাতেও একটা সমস্যা হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা যে প্রশ্নটাতে আসলাম, যে দূরত্বর কারণে, প্রথম সেটা হচ্ছে যে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সেকশন প্রবলেমটা মেটানো কিন্তু অত্যন্ত টাফ। কারণ আপনি জানেন যে যখনই নর্মাল সেকশনে কোনো পোস্ট ভ্যাকেন্ট হচ্ছে, এটা তো মানে হচ্ছে কি কোনো শূন্য পদে পাঠানো হচ্ছে, তাই না আপনাকে? তাহলে যখনই শূন্য পদে পাঠানো হচ্ছে, আপনি কিন্তু পাস কোর্সের পোস্টে যাচ্ছেন কোথায়, মাস্টার ডিগ্রি স্কেল এনজয় করছেন, ঠিক আছে? কিন্তু মিউচুয়ালের ক্ষেত্রে এটাতে অসুবিধা নেই। এই কারণে বলছি আমি, যে ধরা যাক একজন নর্মাল সেকশনের টিচার, তিনি পিজি স্কেল এনজয় করছেন, তাহলে তাকে আমি ওই হায়ার সেকেন্ডারি পিজি পোস্টে পাঠিয়ে দিলাম। আর ওই পিজি টিচার যিনি এইচএসে কাজ করছেন, তিনি কিন্তু স্বেচ্ছায় আসতে চাইছেন নর্মালের ক্ষেত্রে, তাই না? তো স্বাভাবিকভাবে এখানে কোনো অসুবিধা নেই। জোর করে ট্রান্সফার দিয়েছে বা শিক্ষা দপ্তর ট্রান্সফার দিয়েছে, এই কথাটা তখন বলা যাবে না। মিউচুয়ালের ক্ষেত্রে আমরা ওই জন্য জোর দিয়েছি যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে সেকশন সমস্যাটা সমাধান করে দিন। আমরা গত শুক্রবার গিয়ে কমিশনের সঙ্গে অনেকক্ষণ এটা নিয়ে কথা হয়েছে, এবং উনি অনেকটাই আমাদের যে ক্ল্যারিফিকেশান, আমার যে বিশ্লেষণ, তাতে অনেকটা প্লিজড যে হ্যাঁ, এই গ্রাউন্ডটাতে করা যেতে পারে। বিশেষ করে আমরা যে যুক্তিটা দেখিয়েছি যে এইচএস শিক্ষকরা তো এই জেনারেল ট্রান্সফার প্রায় পাচ্ছেনই না, ভ্যাকেন্সি পাচ্ছেন না। তাহলে তাদেরকে যদি মিউচুয়ালে যদি অ্যালাউ করা যায়, মানে ওই সেকশন সমস্যাটা তুলে দিয়ে, তাহলে হয়তো কিছু শিক্ষক পেতে পারেন। এটা একটা বড় ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার যেটা হলো যে এতে কিন্তু সরকারের কোনো আর্থিক ক্ষতি নেই। মানে নর্মাল সেকশনের পিজি টিচার এইচএসে গেলে সে তো আর আলাদা করে আর্থিক দাবি করতে পারবে না বা অর্থের দাবি করতে পারবে না, তো স্বাভাবিক অসুবিধা নেই। এটা নিয়ে অনেকটা কনভিন্সড হয়েছেন উনি, যথাযথ জায়গায় আলোচনা করবেন। এর আগেও আমি বারবার করে বলেছি যে আগের শিক্ষামন্ত্রীর আমলে আলোচনা করে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছিল যে যে ওই সেকশন প্রবলেমটা মিটিয়ে দেওয়া হবে। কোথায় না, ওই মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে নির্বাচনের পরে পরে
তো স্বাভাবিকভাবে আপনারা জানেন যে নতুন মন্ত্রী জয়েন করার পরে একটু সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, চিন্তাভাবনাটা একটু চেঞ্জ হয়ে গেছে, ওইটা কষ্ট হচ্ছে একটু, তাও দেখছি, আমরা বোঝানোর চেষ্টা করছি। এই জায়গায় বলি যে দূরত্বটাকে গুরুত্ব দেওয়ার প্রশ্ন অনেকে করেছেন, আমরা তো রেখেছি, আমাদেরই সংগঠন এটাকে বেশি করে গুরুত্ব দিচ্ছে, আর কেউ দিচ্ছে না কেন। আমরা বলেছি যে আমরা দাবি করেছি যে আপনি ডিস্টেন্সের জন্য 4 নাম্বার দিচ্ছেন, তাহলে এভরি 50 কিলোমিটারসে যদি আমরা 0.50 নাম্বার ধরি, তাহলে 200 কিলোমিটারে 4 নাম্বার হচ্ছে, তাহলে এটা একটা লজিক। তাহলে তারপরে যারা থাকছে তাদের জন্য তো আর কোনো থাকছে না স্কোর, তাহলে 200 কিলোমিটারে অ্যাবাভ 200 কিলোমিটারসে যারা চাকরি করেন তাদেরকে প্রায়োরিটি গ্রুপে ঢোকানো হবে, তারা দরখাস্ত করলেই যেন ট্রান্সফারটা পায়। এই আবেদনটাও আমরা কিন্তু রেখেছি। তো ওই দিন কিন্তু একবারে যে স্পষ্ট আশ্বাস পেয়েছি এটা আমরা বলতে পারবো না। ওনারা বলেছেন যেহেতু এটা পলিসি ম্যাটার, এটা আমরা যে আমাদের যে কমিটি আছে তাদের একটা টিম আছে, এই ট্রান্সফার সংক্রান্ত টিম, যেখানে সব বড় বড় আধিকারিকরা আছেন এবং মন্ত্রীর পিএসও আছেন, সেখানে সেটা আলোচনা করব। আমাদের যে চিঠিটা, সেই চিঠিটা কিন্তু সেখানে প্লেসড হবে যে এই চুক্তিতে এটা দাবি, এটা কিন্তু এই দাবিটা কিন্তু অনেক ভ্যালিড, এটা মেনে নিয়েছে যে হ্যাঁ এই দাবিটা অনেকটা ভ্যালিড, এটা নিয়ে আলোচনা হতে পারে, তাই না? দেখুন, আমি একটা চিঠি দিলাম, সেখানে 50খানা, একবারে মানে ফর্দের মতো, মানে মুদি দোকানের ফর্দের মতো আর কি, 50খানা দাবি দিলাম, কেউ দেখে না কিন্তু খুলে। একবারে পিন পয়েন্টেড যে 5-6টা দাবি, একবারে গুরুত্বপূর্ণ দাবি বড় বড় করে, তাতে করে মানুষ অনেক আকৃষ্ট হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি বলি, আমি সেদিন কথা বললাম আধিকারিকদের সঙ্গে, তারা কিন্তু অত্যন্ত বিরক্ত হচ্ছেন। মানে বিরক্ত হচ্ছেন এই কারণে, এই যে হাজার হাজার চিঠি যাচ্ছে, মানে যাদের চিঠি তারা প্রত্যাশা করে না, প্রত্যেক দিন যদি 2টো করে চিঠি রিসিভ করায়, কারণ তারা তো জানে যে এই যে যখন একটা ভালো করে শিক্ষক সমাজের কাছে একটা বার্তা দিতে চাই আমি, এটা ভালো করে শুনে রাখুন, যে স্টাফ প্যাটার্নের মুভমেন্টে যখন হচ্ছিল, কোন কোন সংগঠন স্টাফ প্যাটার্নের বিরুদ্ধে মুভমেন্ট করছিল, তাদের নেতারা কারা, সমস্ত রিপোর্ট তারা কিন্তু ডিআই অফিসে থেকে নিয়েছিল, বিকাশ ভবনের আধিকারিকরা, যে কারা কারা করছে, ঠিক আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, যেটা এতদিন আপনারা জানেন না আর কি, যে এই স্টাফ প্যাটার্ন মুভমেন্টের ব্যাপারে আমরা কিন্তু যারা মুভমেন্ট করছি তাদেরকে আমরা সমর্থন করিনি এই যুক্তিতে যে আমরা সর্বভারতীয় কাঠামোতে বিশ্বাস করি। ভারতবর্ষের সব রাজ্যে যদি এই কাঠামো মেনে চলা হয়, তাহলে আমাদের রাজ্যে মানতে কোনো বাধা নেই। তারা যুক্তি দেখিয়েছিলেন শিক্ষকদের মাইনে কমে যাবে, তারা যুক্তি দেখিয়েছিলেন শিক্ষকদের অবনমন হবে, তারা যুক্তি দেখিয়েছিলেন কি না পে কমিশন যে আসছে নতুন, সে পে কমিশনে মাইনে কমে যাবে, তো কোনোটাই হয়নি, তাই না? তো স্বাভাবিকভাবে এখন তারা শিক্ষকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার আপনি জানবেন যে আধিকারিকদের মাথায় কিন্তু একটা জিনিস ঢুকে থাকে, যে এই যে আধিকারিকরা সুন্দর করে স্টাফ প্যাটার্নটা সাজিয়েছিল, সেইটাকে প্রথমের দিকে কারা ভেস্তে দিয়েছিল, সেই তাদের সম্বন্ধে কিন্তু একটা অ্যাডভার্স একটা মেন্টালিটি কিন্তু আধিকারিকদের তৈরি হয়ে আছে। এটা ভালো করে, শিক্ষকদের কথা আমি বারবার করে বলছি, শিক্ষকদের অনুরোধ ভালো করে বোঝার জন্য, 2020 সালে যখন 2019 সালে সম্ভবত যখন স্টাফ প্যাটার্নটা করে ওরা একটা প্ল্যান করেছিল যে আমরা এবার এই অনলাইন মিউচুয়াল ট্রান্সফারটা প্রথম চালু করব, তখন সেই স্টাফ প্যাটার্ন মুভমেন্ট সারা রাজ্যে ছড়িয়ে পড়লো। আপনারা জানেন ডিআই অফিস ভাঙচুর করতে শুধু বাকি রেখেছে, স্কুলের স্টাফ রুমে হেডমাস্টারদের তো দারুণভাবে হ্যারাস করেছে, তাই না? এটাও আমরা জানি। কিছু কিছু লোক তারা এখন কিন্তু শিক্ষকদের কাছ থেকে বিচ্ছিন্ন। সেই একই স্টাফ প্যাটার্ন মেনে এখন কিন্তু মিউচুয়াল ট্রান্সফারটা হচ্ছে, এখন কিন্তু জেনারেল ট্রান্সফারটা হচ্ছে। তাহলে আধিকারিকদের প্রশ্ন যে লোকগুলো এতদিন বিরোধিতা করছিল, তারা হঠাৎ করে আবার ট্রান্সফার সম্বন্ধে এত উৎসাহী হয়েছে কেন, উঠে পড়েছে কেন? তার এর মধ্যে কিছু নিশ্চয়ই ব্যাপার আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আধিকারিকরা কথা বললেও 5 মিনিট 10 মিনিটের জন্য হয়তো কথা বলবো ভদ্রতার খাতিরে, কিন্তু মাথায় নেবে না, কারণ তাকে চিহ্নিত করে রেখেছে যে এই লোকটা, এই সংগঠনটা বা এরা তো আমাদেরকে হেয় করেছে, হেয় প্রতিপন্ন করেছে। এটা আমি বারবার করে বলছি। তখনকার দিনে এই জায়গাতে আরেকটা ছোট্ট ঘটনা বলে রাখি, যে স্টাফ প্যাটার্ন নিয়ে একটা মিটিং ডেকেছিল প্রিন্সিপাল সেক্রেটারি ঘরে। তাতে এই স্টাফ প্যাটার্ন সম্বন্ধে যারা সর্বভারতীয় কাঠামোটাকে বিশ্বাস করে,
বা সারা ভারতবর্ষের সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে তাদের একজন দুজনকে ডেকেছিল। এবং আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে আই ওয়াজ ওয়ান অফ দেম। 2-3টে লোককে ডেকেছিল, 2-3টে সংগঠনের নেতাকে ডেকেছিল, তার মধ্যে আই ওয়াজ ওয়ান অফ দেম। আমি এটা গর্বের ব্যাপার নয়, এটা আপনাদের ইনফরমেশনের জন্য জানাচ্ছি যে প্রায় 1 ঘন্টা আলোচনা হয়েছিল। 1 ঘন্টার মধ্যে বাকি দুটো সংগঠনকে ওই 5 মিনিট 6 মিনিট করে টাইম দেওয়া হয়েছিল, আমাকে টাইম দেওয়া হয়েছিল 50 মিনিট পুরো ব্যাপারটা বোঝানোর জন্য যে কী করতে হবে, কী করতে হবে, কী করলে শিক্ষকদের সুবিধা হয়, তা না, তারা কীভাবে ট্রান্সফারটা পেতে পারেন। এবং বাকি যারা গিয়েছিলেন সংগঠনের নেতারা, আমি যখন বেরিয়ে এলাম 50 মিনিট পরে, তারা আমাকে বলছিল যে কী ব্যাপার, আমাদেরকে 5 মিনিট 6 মিনিট পরে ছেড়ে দিল আর তোমাকে 50 মিনিট টাইম দিল। আমি বললাম সেটা তো ওদের ব্যাপার। তো স্বাভাবিকভাবে তখন তারা স্বীকার করে নিতে বাধ্য হয়েছিল যে না, তুমি যা বলে এসছো আশা করি আর কি, আর আমাদের বক্তব্যের কোনো গুরুত্ব থাকবে না, ওটাই কার্যকরী হবে। এবং এটাই কার্যকরী হয়েছে, ওটাই কার্যকরী হয়েছে। আজকে 1 বছর পরে হলো, কিন্তু আধিকারিকরা সেই সব নেতাদের, সেই সব সংগঠনগুলোকে কিন্তু চিহ্নিত করে রেখেছে। তারা যখনই যায়, কখনো কখনো আউট অফ কম্পালশন, মানে বাধ্য হয়ে 5 মিনিট 10 মিনিটের জন্য দেখা করেন, কিন্তু কথার কোনো গুরুত্ব দেন। এটা আপনারা ভালো করে গ্যারেন্টেড, একবারে কথার কিন্তু গুরুত্ব দেয় না, আর আগামী দিনে পাবেও না। মানে ওই আধিকারিকরা যতদিন আছেন ওই কথার গুরুত্ব কোনোদিন পাবেন। সম্পূর্ণ সেট আপ চেঞ্জ হয়ে গেলে সেটা আলাদা, কিন্তু ওরা মাথায় ঠিক ঢুকে আছে ওই জিনিসটা। তো যাই হোক, এই প্রসঙ্গে আমি আর বেশি কথা বলবো না। আমি যে কথাটা বলবো, তাহলে আজকের যে আলোচনাটা আমরা করলাম যে এইচএসের সিঙ্গেল টিচারের কথা যেটা বলছেন বারবার করে, আমি তো বললাম দুটো দিক আছে। এইচএসের যেগুলো সিঙ্গেল সাবজেক্ট, এই যে এডুকেশন, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যালজি, সাইকোলজি, এই ধরনের সাবজেক্ট, নিউট্রিশন, এই ধরনের সাবজেক্টগুলোর ক্ষেত্রে যেটা অসুবিধা হয় যে ভ্যাকেন্সি পাওয়াটা, জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রেও ভ্যাকেন্সি পাওয়াটা মুশকিল। একমাত্র হতে পারে যেটা আমি বলেছি যে মিউচুয়ালের ক্ষেত্রে তারা হয়তো কিছুটা সুযোগ সুবিধা পেতে পারেন, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার, আমরা তো মিউচুয়ালে সেকশন প্রবলেমটা তুলে দেওয়ার কথা বলেছি, একটু অপেক্ষা করতে হবে আপনাদের। ডিস্টেন্স সার্টিফিকেটটা আমরা বলেছি যে ডিস্টেন্স সার্টিফিকেটটা গুগলেরটা নিলেই হবে, হ্যাঁ। আর ওই যেটা বললাম, এইচএসের সিঙ্গেল সাবজেক্ট টিচার হলে তাকে এনওসি দিতে পারে, অসুবিধা নেই। কারণ এর পরবর্তী ধাপে যে ট্রান্সফারটা হবে সেখানেও তো কেউ চলে আসতে পারে। ধরুন আমি 2 মাস পরে বললাম সেকেন্ড স্টেপে যখন জেনারেল ট্রান্সফার হবে, তাহলে যেখানে ভ্যাকেন্সিটা হচ্ছে সেই ভ্যাকেন্সিটা তো আবার আপডেট করা হবে। আপডেট করা হলে তাহলে আবার সেকেন্ড স্টেপে কোনো টিচার সেই স্কুলে চলে আসতে পারে। এইখানে আমি প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাদের বলবো, আপনাদের অহেতুক বিভ্রান্ত হওয়ার জন্য বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। জেনারেল ট্রান্সফারটা যদি 4টে স্টেপে হয় তাহলে অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। ধরুন যে স্কুল থেকে টিচার উঠে এলো, সেকেন্ড টাইম যখন জেনারেল ট্রান্সফার হচ্ছে পোস্ট আপডেট করে, তখন কিন্তু আপনার স্কুলটা কিন্তু ভ্যাকেন্সিটা দেখা যাবে, তাহলে সেখানেও কিন্তু কোনো টিচার আসতে পারে। তো স্বাভাবিকভাবে এনওসি দেওয়ার ব্যাপারে খুব একটা কার্পণ্য করবেন না, এনওসি দিয়ে দিন আপনারা। এবার যতটা শিক্ষা দপ্তর পারে বা এসএসসি পারে যতটা ট্রান্সফার তারা দিক, সেটা নিয়ে কোনো আপনাদের চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ ভ্যাকেন্সি আপনারা অন্য জায়গা থেকেও কিন্তু আপনার ভ্যাকেন্সি ফিল আপ হতে পারে, এটা একটু মনে রাখবেন। এই নিয়ে আপনাদের রিজার্ভেশন না থাকাই ভালো। আর কেউ প্রশ্ন করেছেন এর আগের দিন, আমি বললাম এটা যে আমি এর আগে বললাম যেটা যে ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু কোনো রিজার্ভেশন নেই। আমি এর আগের দিনও বলেছি বারবার করে যে এটা ভালো করে বুঝে রাখুন, যে এইটা পরিষ্কার হয়ে যান, ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশন নেই। আর একমাত্র রিজার্ভেশন আছে এখন রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা নতুন নিয়োগের ক্ষেত্রে। সেই রিজার্ভেশন বা রোস্টার তৈরি করবে হচ্ছে সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। সারা রাজ্যে ধরে নিক যে বাংলার পোস্ট 1000 ভ্যাকেন্ট আছে, যেটা নিয়োগের সময় হয়, তাহলে ওই 1000-এর মধ্যে যত পার্সেন্টেজ এসসি হয়, এসটি হয়, ওবিসি হয়, সেই রিজার্ভেশনটা করে দেবে হচ্ছে বোর্ড থেকে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে। স্কুলগুলোর এটা নিয়ে আর কোনো চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এই রোস্টার টোস্টার যেটা করতে হতো, একমাত্র নোট রাখতে হবে যে কোন পোস্টে, মানে রিজার্ভ পোস্টে সেটা জয়েন করছে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটারেই লেখা থাকে কিন্তু, তাই না। বা সে ভ্যাকেন্সি অনুযায়ী আপনি দেখতে পাবেন যে আপনার ওই কী রোস্টারের মধ্যে কোনটা পড়েছে, ঠিক আছে। হ্যাঁ, এটা নিয়ে তো হয়ে গেল। ডিস্টেন্স সার্টিফিকেট
দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে কারো স্পাউস যদি চাকরি করে, এটা ভালো করে শুনে রাখুন, যদি কারো স্পাউস চাকরি করে তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্সটা দিতে হবে। আর যদি স্পাউস যদি কোনো দোকান করে বা কোনো ব্যবসা করে তাহলে সেই ডিস্টেন্স দেওয়ার দরকার নেই। আমার যতটুকু ধারণা, অনেকে 25% কথা বলছেন, আমার যতটুকু ধারণা গেজেট নোটিফিকেশানটা বেরোলে আপনারা অনেকে দেখতে পাবেন যে এই ট্রান্সফারটা কিন্তু 10%-এর বেশিই হবে। প্রায়োরিটি ট্রান্সফার ধরুন একটা স্কুলে ধরুন 15 জন টিচার আছে, 3 জন দরখাস্ত করেছে, তাহলে সেখানে পাওয়া তো উচিত 1.5 জনের, তাহলে ওই 3 জনকেই কিন্তু ছেড়ে দিতে হবে, তাহলে সেখানে তো 10%-এর বেশিই হয়ে গেল। তাহলে একটা জিনিস ভালো করে বোঝার দরকার আছে যে প্রায়োরিটি ট্রান্সফারটাকে ধরলে 10% কিন্তু থাকছে না, ওটা কিন্তু 20%-এর কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, এটা তো আমি বারবার করে বলেছি। হ্যাঁ, আমি নর্মাল পাস, ও আরেকটা কথা বলি, এখনও পর্যন্ত সেই ভুল ধারণা থেকে গেছে অনেকের মধ্যে যে নর্মাল সেকশানে যদি কেউ অনার্স পিজিতে কাজ করেন তিনি পাসের পোস্টে যেতে পারবেন, আর কেউ যদি পাস কোর্সে চাকরি করেন তিনি কিন্তু পিজি পোস্টে যেতে পারেন। পিজি পোস্ট তো নেই নিয়ম অনুযায়ী, কিন্তু নর্মাল সেকশানে কিন্তু পিজি পোস্ট নেই, কিন্তু যিনি কাজ করছে তাকে তো আর তাড়িয়ে দেওয়া যায় না বা তাকে তো সরিয়ে দেওয়া যায় না। তো স্বাভাবিকভাবে নর্মাল সেকশানের মধ্যে অনার্স পিজি এবং পাসের মধ্যে ট্রান্সফার হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। অনেকে প্রশ্ন করেছেন যে আমি তো মাস্টার ডিগ্রি স্কুল এনজয় করছি, আমাকে যদি আপার প্রাইমারি স্কুলে দেয় আমি কি যাব? অবশ্যই যাব, সেখানে মাইনে কমার কোনো নেই। এখনও পর্যন্ত আমাকে কন্টিনিউ ফোন করে জেনে যাচ্ছেন অনেকে যে আমাদের কি অবনমন ঘটবে, আমাদের কি রিটায়ারমেন্টের সময় কোনো অসুবিধা হবে। আমি বলছি মাস্টারমশাইরা, দিদিমণিরা, এই জিনিসটা যারা মাথায় ঢুকিয়েছে তাদেরকে বলুন যে বর্তমানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। আপনার বর্তমানে যে বেসিকটা আছে বা মূল বেতনটা যেটা আছে সেটা যদি অপরিবর্তিত থাকে তাহলে ভবিষ্যতে কোনো কিছু হবে না। গেজেট নোটিফিকেশান বেরোবে, তা আপনি প্রশ্ন করছেন যে গেজেট নোটিফিকেশানটা বেরোবে, কয়েকদিনের মধ্যেই বেরোবে আর কি। তো স্বাভাবিকভাবে আচ্ছা, অরুণ কুমার সাহা কিছু প্রশ্ন করেছিলেন, কি বলুন আপনি প্রাইমারি কথা কিছু জানতে চাইছেন? না, আমি তো বলেছি যেটা যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে ওই যেটা একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার যাতে হয় সেটা আমরা বলেছি যে তাতে করে ওই লকিং পিরিয়ডটা যাতে তুলে দেওয়া হয় বা একেবারে কমিয়ে মিনিমাম যেটা করা হয়। ধরুন এই জিনিসটাতে খুব দৃষ্টিকটু লাগবে যে ধরা যাক 2 মাস আগে কেউ মিউচুয়াল ট্রান্সফার নিয়ে কোনো একটা স্কুলে জয়েন করেছেন, আবার 2 মাস পরে তিনি মিউচুয়ালের জন্য দরখাস্ত করছেন, এটা দেখতে কিন্তু খারাপ লাগে, এটা রুচির ব্যাপার। আমি বলবো না যে কারো হয়তো খুব আর্জেন্সি থাকতে পারে, খুব প্রয়োজন থাকতে পারে, কিন্তু একটা ইনস্টিটিউশনে আমি যাচ্ছি, সেখানে গিয়ে আমার অ্যাপ্রুভ্যালটা হলো, আমি অ্যাপ্রুভ্যালটা হওয়ার সঙ্গে সঙ্গেই দরখাস্ত করে দিলাম, এইটা দেখতে খুব খারাপ লাগে, তাই না? অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট টাইম তাকে সার্ভিস দেওয়া উচিত স্কুলটাকে। মেন্টাল হেলথের ব্যাপারে ওরা কিন্তু এখনও কিছু বলছে না। স্বাভাবিকভাবে প্রায়োরিটি ট্রান্সফারের ক্ষেত্রে সিঙ্গেল পোস্টটা কিন্তু খুব একটা গ্রাহ্য হবে না, মানে সিঙ্গেল সাবজেক্ট টিচার, তাই না? হলেও প্রায়োরিটি ট্রান্সফারের ক্ষেত্রে তাদেরকে ছেড়ে দিতে হবে। সিঙ্গেল সাবজেক্টের টিচার হলেও প্রায়োরিটি ট্রান্সফারের ক্ষেত্রে তাকে কিন্তু ছেড়ে দিতে হবে। এটা অরুণবাবু কী বলছেন? 2021 সালে যারা নিউ জয়েনিং তারা মিউচুয়াল ট্রান্সফারে দরখাস্ত করতে পারবে কিনা? আচ্ছা, এটা পোর্টালটা তো খুলেছে, তাদেরকে বলুন তারা যদি ঢুকতে পারে, পোর্টাল যদি অ্যালাউ করে নিশ্চয়ই দরখাস্ত করতে পারবে, কোনো অসুবিধা হবে না, তাই না? অবশ্যই তাদের অ্যাপ্রুভড হোক, স্যালারিটা চালু হোক, মানে চাকরিতে জয়েন করে স্যালারিটা চালু হতে হতে আমি আবার ট্রান্সফার চাইছি, এটা দেখতে খুব খারাপ লাগে, তাই না? সেই জন্য বলছি স্যালারিটা চালু হোক। আমাদের যেমন সেকেন্ডারি ক্ষেত্রে অ্যাপ্রুভ্যাল দরকার হয়, ওদের স্যালারি চালু হওয়া মানে অ্যাপ্রুভ্যালের অ্যাজ গুড অ্যাজ অ্যাপ্রুভ্যাল, তাহলে অ্যাপ্রুভ্যালটা হয়ে গেলেই আপনারা দরখাস্ত করতে পারবেন, আশা করি আর কি। দেখুন, সেটা চেষ্টা করুন। এবার আমি আসি যে জুনিয়র হাই স্কুলের কথা, যে জুনিয়র হাই স্কুলের কথাটা যেটা আমি বারবার করে বলেছি, আমরা শুক্রবার দিন যে ডেপুটেশন দিতে গিয়েছিলাম সেখানে কিন্তু জুনিয়র হাই স্কুলের জন্য আমরা পয়েন্ট একটা রেখেছি। আমরা বলেছি যে জুনিয়র হাই স্কুলের প্রায় 35 থেকে 40 হাজার টিচার আছেন, তারা দরখাস্ত নিতে পারছেন না। তো স্বাভাবিকভাবে তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়। সেখানে শিক্ষা দপ্তর যেটা বলছে যে আমরা তো বলেছি
যে জুনিয়র হাই স্কুলে সিঙ্গেল সাবজেক্ট টিচার থাকলেও প্রায়োরিটি ট্রান্সফারের জন্য যারা দরখাস্ত করছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া। তাছাড়া ম্যানেজিং কমিটিরও বোঝা উচিত, ম্যানেজিং কমিটিগুলোর বোঝা উচিত যে টিচার ধরুন 200 কিলোমিটার 300 কিলোমিটার দূরে আছেন, 400 কিলোমিটার 500 কিলোমিটার দূরে আছেন, তাদেরকে খামোখা আটকে রেখে লাভটা কী? আমরা তো নিয়োগ করব বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী তো শিক্ষামন্ত্রী তো বলেছেন কয়েকদিন আগে যে আমরা নিয়োগের মাধ্যমে ট্রান্সফারের মাধ্যমে এগুলোকে ফিল আপ করব। তো স্বাভাবিকভাবে এখন তো প্যান্ডেমিক পিরিয়ড, ক্লাস তো খুব একটা হচ্ছে না, এখন ছেড়ে দিন না, 6 মাসের মধ্যে তো কিছু একটা আসতে পারে ভালো রেজাল্ট। আর আপার প্রাইমারি নিয়োগটা হয়ে গেলে আপার প্রাইমারি ক্ষেত্রে অনেকটা পোস্ট ভ্যাকেন্ট ফিল আপ হয়ে যাবে, তাই না? ভ্যাকেন্সি অনেকটা চলে যাবে, প্রায় 16,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, তা সেক্ষেত্রে তো অনেক পোস্ট চলে যাবে। তাহলে আপনি তো আপার প্রাইমারি থেকে 16,000 না হলে 8,000 টিচারও তো ট্রান্সফার পেতে পারে। তা এটা বলেছেন যে আপনারা বলুন না যে ম্যানেজিং কমিটিগুলোকে ছেড়ে দিতে, আমরা তো বলছি বারবার করে যে আমরা এটাকে ছেড়ে দিতে বলছি। হ্যাঁ, অনেকে বলছে যে ডিস্টেন্সটা ধরুন, একটা জিনিস মনে রাখতে হবে, যে ডিস্টেন্সটা বেশি হলে আপনার ফায়দা হবে সেই ডিস্টেন্সটা দেখাবেন আপনি। এবার একজন প্রশ্ন করেছেন, অরুণ কুমার সাহা প্রশ্ন করেছেন যে ফার্স্ট ফেজে যে দরখাস্তটা হলো সেটা কবে নাগাদ বেরোতে পারে। আমি তো বললাম যে ম্যাক্সিমাম 2 মাস টাইম নেবে, তার আগেই বের করে দেবে আশা করছি আর কি। এটা বিকাশ ভবনের সঙ্গে আমাদের আলোচনায় যা উঠে এসছে সেটা আমরা বললাম। না, এটা আমি এর আগে এই প্রশ্নে এই যে বলছে 10% বলতে কাকে ছাড়া হবে, অ্যাকর্ডিং টু সিনিয়রিটি না অ্যাকর্ডিং টু মেরিট, এটা আমি এই প্রশ্নের উত্তরটা কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছি, ভালো করে পুরো ভিডিওটা দেখবেন। আর যেটা আমি বারবার করে বলছি যে প্রায়োরিটি ট্রান্সফারের ক্ষেত্রে যারা দরখাস্ত করছেন তাদের সবাইকে ছেড়ে দিতে হবে, এটা কিন্তু বিকাশ ভবন বলেছে যে প্রায়োরিটি ট্রান্সফারটাকে অনেক বেশি গুরুত্ব আমরা দিচ্ছি। তারা যারা যারা স্কুলে দরখাস্ত করছেন ওটা স্কুলের ভাবার এতটা দরকার নেই, প্রয়োজন নেই যে স্কুলের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে এতটা ভাবার এই মুহূর্তে দরকার নেই। আমরা দেখছি অন্যভাবে কীভাবে ফিল আপ করা যায়, কিন্তু প্রায়োরিটি ট্রান্সফারের জন্য দরখাস্তগুলো তাদেরকে ছেড়ে দিতে হবে, এটা বলেছেন আর কি। হ্যাঁ, মৌখিকভাবে বলেছেন আর কি। হ্যাঁ, আমি তো বললাম যে টোটাল 10%টা বলে রেখেছে, কিন্তু প্রায়োরিটি ট্রান্সফার যুক্ত হলে দেখবেন 20%-এর কাছাকাছি চলে যাবে, যেটা আমরা বলেছিলাম বারবার করে। তাহলে সেক্ষেত্রে 20% ট্রান্সফার তো হয়েই যাবে টিচারদের কাছাকাছি, পুরো না হলে তার কাছাকাছি হয়ে যাবে। প্রাইমারি স্কোরটা কীভাবে হবে, এই স্কোরের ব্যাপারে আমি বলি শুনুন। সমস্ত জটিলতার যে উত্তর আমার কাছে পেয়ে যাবেন তা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওখানে তো অটো জেনারেটেড স্কোর আছে, এই সিস্টেমটা করা আছে। স্বাভাবিকভাবে আপনাকেও চিন্তা করতে হবে না, আপনার হেড টিচারকেও চিন্তা করতে হবে না, কাউকে চিন্তা করতে হবে না। পোর্টালে কাজ চলছে, ফাইনাল কাজ হয়ে যাবে, কোনো ফাইনাল কাজ যখন হয়ে যাবে পোর্টালে নাকি, তখন কারোরই কোনো অসুবিধা হবে না। যাদের স্কোর নিয়ে গণ্ডগোল হচ্ছে, কেউ আমাকে প্রশ্ন করেছিলেন যে সিনিয়রিটি আমার বেশি আছে, আমার স্কোর কম দেখাচ্ছে, ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে ভাবনার কোনো দরকার নেই। আর 1 সপ্তাহ অপেক্ষা করুন, আগামী সপ্তাহের শেষ নাগাদ আশা করি এই জটিলতাগুলো সব চলে যাবে। প্রায়োরিটি ট্রান্সফার হচ্ছে এই যে 4-5টা কারণ দেওয়া আছে, কারো ক্যান্সার আছে, কারোর ম্যালিগনেন্ট ডিজিজ আছে, কেউ ডিভোর্সি, কেউ কারো স্বামী মারা গেছে, তাই না, হার্ট পেশেন্ট, এগুলো হচ্ছে প্রায়োরিটি ট্রান্সফারের মধ্যে পড়বে। না, 10% হচ্ছে স্টাফ, মানে হচ্ছে টিচারদের শুধু 10%, নন টিচিংরা বাইরে। এবার ধরুন কোনো স্কুলে একজন ক্লার্ক আছে, তাই না, তাকে ছাড়বে কি ছাড়বে না সেটা স্কুল ঠিক করবে। তবে আমার এটা সাজেশন, আমার ব্যক্তিগত সাজেশন, যে খুব দূরের ক্লার্ক যদি হয়, ধরুন আজকে 200 কিলোমিটার দূর থেকে বা 300 কিলোমিটার দূর থেকে কোনো ক্লার্ক চাকরি করেন, সেখানে যেটুকু মাইনে পায় তার ঘর ভাড়া থেকে খরচা সব চলে যায়, তাহলে তাকে ছেড়ে দেওয়া উচিত, তাই না। একজন দিদিমণি প্রশ্ন করেছেন যে মেনসুরেশন হেভি ফ্লো হয়, এটা কি প্রায়োরিটি ট্রান্সফারের ক্ষেত্রে আসবে? সিরিয়াস গাইনোলজিক্যাল ডিসঅর্ডার যে কথাটা লেখা আছে, সিরিয়াস গাইনোলজিক্যাল ডিসঅর্ডার, তার ক্ষেত্রে কিন্তু এটা ঢুকতে পারে, দেখুন আপনি করতে পারেন। অ্যাজমাটিক পেশেন্ট হলে এটা আসে কিনা সেটা বলা মুশকিল খুব। অফলাইন মিউচুয়াল ট্রান্সফার যারা নিয়েছেন আশা করি অনলাইনে ঢুকতে পারবেন, যারা অফলাইনে অলরেডি স্পেশাল ট্রান্সফার নিয়েছেন তারাও মিউচুয়ালে ঢুকতে পারবেন, যারা জেনারেল ট্রান্সফার নিয়েছিলেন অফলাইনে তারাও মিউচুয়ালে ঢুকতে পারবেন, কোনো অসুবিধা নেই। মিউচুয়ালটা অনেকটা লিবারেল হয়েছে,
এবং আগামী দিনে যে সমস্যাগুলো আছে আমরা সমাধান করার চেষ্টা করব। ওসিডিটা এটা প্রায়োরিটি ট্রান্সফারের মধ্যে আসবে কি না এটা নিয়ে আমার কিন্তু ধারণা নেই, এটা জিজ্ঞেস করতে হবে আর কি। আবেদন তো সবাই করতে পারবে, জুনিয়র সিনিয়র হায়ার সেকেন্ডারি টিচার সবাই আবেদন করতে পারবে, কিন্তু আটকাচ্ছে তো ম্যানেজিং কমিটি, তাই না? আন্ডার প্রসেস অলরেডি বলা হয়ে গেছে, যথেষ্ট গুরুত্ব দিয়ে অনেকটা সময় নিয়ে বলেছেন, আপনি ভিডিওটা পুরোটা দেখুন তাহলে জানতে পারবেন, তাই না? ওয়াইফ মারা গেলে সেখানে প্রায়োরিটি ট্রান্সফার পাওয়া যায় বলে আমি শুনিনি। ফিমেল অ্যাপ্লিক্যান্ট যদি প্রায়োরিটি কেসে দেয় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে স্কুলগুলোকে বলা হয়েছে, তাই না? প্রায়োরিটি ট্রান্সফারের ক্ষেত্রে জুনিয়র হাই স্কুল নিয়ে বলেছি আমি। বিষয়টা দেখুন, একটা বলছে যে আপনি 200 কিলোমিটারের কথা বলছেন, একটা জায়গায় তো থামতে হবে কোথাও, না? তাহলে আমি 200 কিলোমিটার থেকে যদি 150 কিলোমিটারে বলি, তাহলে তার আগে যারা আছে তারা বলবে যে আমি তো 100 কিলোমিটারের মধ্যে আছি। তো স্বাভাবিকভাবে একটা জায়গায় কোথাও থামতে হয়। এই যুক্তিতে আমরা 200 কিলোমিটারটা বলেছি, যেহেতু 200 কিলোমিটার পর্যন্ত একটা স্কোরিং আছে, 4 নাম্বার দেওয়ার ব্যবস্থা আছে, তারপরে কিন্তু নাম্বার দেওয়ার ব্যবস্থা নেই। এইটাই হচ্ছে যুক্তি আর কি। যুক্তিটাই আধিকারিকদের এভাবেই দেখাতে হয়, তাই না? ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের মার্কসের কোনো ব্যাপার নেই, তাদের ট্রান্সফার ফর্মটা বা দরখাস্তটা হেডমাস্টার ফরওয়ার্ড করতে বাধ্য, ডিআইরাও ফরওয়ার্ড করতে বাধ্য, এবং তাদেরকে প্রায়োরিটি ট্রান্সফার দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলি, অনেকে একটু সমস্যায় পড়েছে নাকি যে কিছু ভুল দরখাস্ত করার জন্য কিছু ভুলভাল ফিল আপ করে দিয়েছেন, তাই না? হ্যাঁ, ভুলভাল যদি ফিল আপ করে দেয়, আপনারা এডিট করতে চাইছেন বা সেটাকে সংশোধন করতে চাইছেন, তাহলে আপনারা হেডমাস্টারকে রিকোয়েস্ট করুন যে ওটা অ্যাপ্লিক্যান্ট এন্ডে সেন্ড ব্যাক করে দিতে। সেন্ড ব্যাক করে দিলে কিন্তু সেখানে এডিট করার জায়গা আছে, এডিট করে আবার রিসাবমিট করতে পারবেন, এটা নিয়ে কোনো অসুবিধা থাকার কথা না, তাই না? হ্যাঁ, নির্দিষ্ট জিও ছাড়া দ্বিতীয়বার মিউচুয়াল নেওয়া কতটা যুক্তিযুক্ত, এই নিয়ে আপনাদের মাথায় অনেক ঘোরাঘুরি করছে। আমি বলেছিলাম বারবার করে যে সরকার যখন দিচ্ছে সুযোগ, সেই সুযোগটা নিয়ে নিন, এবং নিশ্চয়ই সরকার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা অর্ডার বের করবে। তো এটা নিয়ে আপনাদের সমস্ত চিন্তাভাবনার অবকাশ ঘটে যাবে আগামী সপ্তাহের শেষে। আশা করি এটা নিয়ে কোনো চিন্তা আপনাদেরকে বেশি মাথা ঘামাতে হবে না, আমরা যা বলেছিলাম সেভাবেই হবে। এবং আরেকটা কথা বলে রাখি যে যারা সেই সময় আমাকে বিশ্বাস করেননি, ভুল প্রচারের বশবর্তী হয়ে, বা যারা নেগেটিভ প্রচার করেছিল, যেটা আপনি নেবেন না ভয় দেখাচ্ছিল, তারা ভুল প্রমাণিত হয়ে গেছে এখন। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে স্বপনবাবু যেটা বলেন জেনে শুনে বলেন। আমাদের সংগঠন একটা দায়িত্বশীল সংগঠন, আমরা সবসময় শিক্ষকদের পাশে থাকার চেষ্টা করি, পেছন থেকে কিন্তু কাউকে ছুরি মারার চেষ্টা করি না। আমি শুনলাম বিকাশ ভবনে যে কোনো একটা সংগঠন বলে এসছে যে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে ওই 5 বছরের বারটাকে কমাবেন না, কেউ বলে এসছে, আমি শুনলাম। আলাপচারিতা, আধিকারিকদের সঙ্গে আলাপচারিতাতে এটা বোঝা গেল যে কোনো একটা সংগঠন, তারা বাইরে এক কথা বলছে কিন্তু ওখানে গিয়ে বলে এসছে যে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে যে 5 ইয়ার্স যে বারটা আছে লিমিটেশনটা, একমাত্র প্রায়োরিটি গ্রুপ ছাড়া আর বাকিটা কিন্তু রিল্যাক্সেশন দেবেন না। ঠিকই আছে, এটা সমর্থন করে এসছে। তো স্বাভাবিক আমরা এরকম ডাবল গেম খেলি না, আমরা যা বলছি সামনেই বলছি, এবং ওখানে বিকাশ ভবনেও কিন্তু সেই একই কথাটা বলছি। যারা নেগেটিভ প্রচার করছেন, তারা আমার বিরুদ্ধে বা আমার সংগঠনের বিরুদ্ধে যারা নেগেটিভ প্রচার করছেন, বুঝতে পারছি তারা আমাদের অনেক শুভানুধ্যায়ী, তারা অনেক ভালো চান আমাদের। যাই হোক, আপনারা যত সমালোচনা করবেন তত ভালো হবে আশা করি। তো আমরা শিক্ষকদের স্বার্থে যেভাবে কাজ করে যাচ্ছি, আগামী দিনে ঠিক সেভাবে করে যাব শিক্ষাকর্মীদের স্বার্থে। আশা করি
আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারলাম। আগামী দিনে যখন ওই গেজেট নোটিফিকেশানটা বেরোবে তারপরে আরেকটা ফেসবুক আপডেট করব আমরা, তারপরেই আশা করি ট্রান্সফার সংক্রান্ত যত রকমের প্রশ্ন, যত রকমের জটিলতা, যত রকমের ধোঁয়াশা সব নিরসন হয়ে যাবে, আর কোনো চিন্তা থাকবে না আপনাদের। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। যদি আমার এই ফেসবুক আপডেট যেটা আজকে বা লাইভ যেটা আমি করলাম যদি ভালো থেকে থাকে, ভালো লেগে থাকে, আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো আছে, বিভিন্ন ফেসবুক গ্রুপ যেগুলো আছে, সেগুলোতে শেয়ার করুন, যাতে করে শিক্ষক সমাজের জন্য যে এই এত ভালো বার্তা আমরা দিলাম, অনেকগুলো ভালো খবর দিলাম বা সুখবর দিলাম, সেটা সবার কাছে যাতে পৌঁছয়। এবং যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে একটা মহল থেকে, সেই ধোঁয়াশার জাল ছিঁড়ে আপনারা বেরিয়ে আসতে পারেন, সেই আশা আমরা করব। তার জন্য যত বেশি পারেন এটাকে শেয়ার করুন এবং লাইক করুন এবং এটাকে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করুন। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ফেসবুক আপডেট লাইভ শেষ করছি। ধন্যবাদ।